ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন বিশ্ব সাহিত্যের আরও এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী, আর.এম. ব্যালেন্টাইনের কাহিনী অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন দ্য কোরাল আইল্যান্ড। রবার্ট মাইকেল ব্যালেন্টাইন জন্ম 1825 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডে। তার মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দে। আজকের এই জনপ্রিয় কাহিনী নিয়ে সারা বিশ্বজুড়েই নির্মিত হয়েছে একাধিক টিভি সিরিজ ও চলচ্চিত্র। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। আর হ্যাঁ, পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার কাহিনী রবার্ট মাইকেল ব্যালেন্টাইনের দ্য কোরাল আইল্যান্ড, প্রথম পর্ব। দেশ বিদেশে ঘুরে বেড়ানোটা আমার চিরকালের নেশা। জন্মভূমির বনে, জঙ্গলে, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াবার যে নেশা কৈশোরে আমাকে পেয়ে বসেছিল, বাকি জীবনেও তা কাটিয়ে উঠতেই পারিনি। আর তাই তো পৃথিবীর এমন কোনো জায়গায় নেই যেখানে অন্তত একবার আমি যাইনি। আটলান্টিক মহাসাগরে এক জাহাজের বুকেই আমার জন্ম। সেদিন রাত্রি ছিল অন্ধকার, আকাশে ছিল দুর্যোগের ঘনঘটা, মহাসাগরের বুকে ছিল উত্তাল তরঙ্গের বিক্ষোভ। আমার বাবা আর ঠাকুরদা দুজনেই ছিলেন জাহাজেরই ক্যাপ্টেন। ঠাকুরদার বাবারও ছিল নাবিকের জীবন, আর তার বাবাও ছিলেন নৌবাহিনীরই অ্যাডমিরাল। তাই তো আমার মাও প্রায় বাবার সঙ্গেই জাহাজেই ঘুরে বেড়াতেন। কাজেই পৈতৃক সূত্রেই আমি যে ভ্রমণের নেশা পেয়েছি, এ কথা বললে মিথ্যে বলা হবে না। আমার জন্মের অল্পকাল পরই আমার বাবা জাহাজের কাজ থেকে অবসর নিয়ে ইংল্যান্ডের সমুদ্র উপকূলে ছোট্ট একটা বাড়ি কিনে সেখানেই বসবাস করতে থাকেন। হাঁটতে শেখার সঙ্গে সঙ্গেই সমুদ্র উপকূলে বেড়ানোটা আমাকে কেমন যেন নেশার মতোই পেয়ে বসল। আর বড় হবার পরও সমুদ্র তীরেই আমার সারাটা দিনই কাটত। তাই দেখেই বাবা আমাকে এক জাহাজে শিক্ষানবিশ হিসেবে ভর্তি করে দিলেন। ফলে বন্দরে ঘুরে বেড়াবার সুযোগও পেয়ে গেলাম। কিছুদিন বেশ ভালোই লাগলো, কিন্তু যেসব নাবিক দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছে তাদের কাছে নানা দেশের নানা গল্প শুনে আমার মনেও দেশ বিদেশে ঘুরে বেড়াবার অদম্য আগ্রহ জাগল। আমার নাম রাখা হয়েছিল র্যাল্ফ, কিন্তু আমার এই ভবঘুরে নেশা দেখে সবাই আমার নাম দিল রোভার র্যাল্ফ। শেষে এমন হলো যে এই নামেই আমি পরিচিত হয়ে উঠলাম। আমি নাবিকদের কাছে তাদের সুদীর্ঘ সমুদ্রযাত্রার নানা রোমাঞ্চকর গল্প শুনেছি। প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে মরতে মরতেও তারা কিভাবে রক্ষা পেয়েছে, নানা বিপদের হাত থেকে কিভাবে আত্মরক্ষা করেছে, কত বিচিত্র দেশ আর কত বিচিত্র মানুষ দেখেছে, এসব গল্প আমি মুগ্ধ বিস্ময়ে শুনতাম। কিন্তু তাদের মুখে ওই কোরাল কিড বা কোরাল দ্বীপ অথবা প্রবাল দ্বীপের গল্প শুনতে আমার যেমন ভালো লাগতো, না, তেমন আর কিছুতেই লাগতো না। দক্ষিণ সমুদ্রের কোরাল বা প্রবাল দ্বীপ, সেখানে নাকি চিরকালীন গ্রীষ্ম বিরাজমান, অথচ ওখানকার আবহাওয়া মনোরম। সারা বছরই গাছে গাছে নানা রকমের ফল পাওয়া যায়। আবার দুই একটা ছোট ছোট দ্বীপ ছাড়া অন্যান্য কোরাল দ্বীপের অধিবাসীরা তারা নাকি বন্য পশুর মতোই হিংস্র, মানুষের মাংসই নাকি তাদের প্রিয় খাদ্য। এইসব গল্প শুনতে শুনতে আমার মনে অদম্য ইচ্ছা হল, সুযোগ পেলেই একবার কোরাল বা প্রবাল দ্বীপে পাড়ি দেব। আমার যখন 15 বছর বয়স, তখন বাবার কাছে আমার মনের কথাটা
একদিন ইচ্ছা করেই প্রকাশ করলাম। বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি যখন তাকে বললাম তিনি যদি সারা জীবনই উপকূলবাহী জাহাজেই পড়ে থাকতেন, তাহলে কোনোদিনই কি সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন হতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। কথা শোনার পর বাবা তিনি আর কোনো অমতি করলেন না, আর বাবা মত দেওয়ায় মাও আর আপত্তি করতে পারলেন না। কেবল সজল চোখেই আমাকে বললেন, বাবা র্যালফ, আমরা বুড়ো হয়েছি, আর কদিনই বা বাঁচব তার ঠিক নেই, তাই যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরে এসো। এরপর একদিন আমার বাবাই তার জানাশোনা এক বাণিজ্য তরীর ক্যাপ্টেনের হাতে আমায় সঁপে দিলেন। এই জাহাজটার নাম অ্যারো, দক্ষিণ সমুদ্রই এর গন্তব্যস্থল। যাত্রার দিন আমার মা আমার হাতে একটা বাইবেল দিয়ে বললেন, র্যালফ, এই নাও বাইবেল, রোজ এর এক অধ্যায় করে পড়বে, আর যেন দিনে অন্তত একবার। আমি যেন রোজই তার এক অধ্যায় করে পড়ি, আর যেন দিনে অন্তত একবার ভগবানের উপাসনাও করি। আমাদের জাহাজটা ছিল বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। যাত্রার দিনটাও ছিল নির্মেঘ রৌদ্রোজ্জ্বল, আর হাওয়াও ছিল অনুকূল। ক্যাপ্টেনের আদেশে পাল খাটিয়ে নোঙর তুলতেই জাহাজটা অনুকূল বাতাসে ভর করে গভীর সমুদ্রের দিকে ছুটে চলল। আর আমি যেন স্বপ্নলোকের অধিবাসী হয়ে প্রবাল বা কোরাল দ্বীপের স্বপ্ন দেখতে লাগলাম। এই জাহাজে আমার বয়সী আরও কয়েকজন নাবিক ছিল। তাদের মধ্যে দুজনকে কিন্তু আমার খুব ভালোই লাগত। একজনের নাম জ্যাক মার্টিন, লম্বা চওড়া চেহারা, আঁটোসাঁটো গড়ন, চমৎকার স্বাস্থ্য, প্রাণ প্রাচুর্যে চঞ্চল, দেখতেও সুন্দর, নানা বিষয়ে প্রচুর পড়াশোনাও করেছে, বেশ বুদ্ধিমান, সব কাজেই সমান উৎসাহ, অথচ সবার সাথেই বেশ অমায়িক ব্যবহার করে, মুখে সবসময় একটা প্রশান্ত হাসি। এই জ্যাক ছিল প্রত্যেকেরই প্রিয়, সেও সবাইকে ভালোবাসত, কিন্তু তার মধ্যেও আমার উপর তার যেন একটু বিশেষ টান ছিল। দ্বিতীয় জনের নাম পিটার কিনগে, ছোটখাটো চেহারা, কাজকর্মে চটপটে, সবসময় হাসি আর কৌতুক নিয়েই থাকে, কথায় কথায় ফোড়ন কাটা অভ্যাস। জ্যাকের বয়স 18, পিটার কিনের 14, আর আমার 15। এই সমুদ্রযাত্রায় অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের তিনজনের বেশ ভাব হয়ে গেল। আমাদের এই সমুদ্রযাত্রার প্রথম দিকটাতে তেমন বৈশিষ্ট্য কিছু ছিল না। মাঝে মাঝে শান্ত সমুদ্রের উপর আমাদের জাহাজখানা তরতর করে বয়ে চলত, আবার মাঝে মাঝে সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে প্রচণ্ড দোল খেত। মাঝে মাঝে উড়ুক্কু মাছের ঝাঁক চোখে পড়ত, তারা জলের সামান্য উঁচু দিয়ে খানিকটা দূর উড়েও যেত, আর ডলফিনরা তাদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাদের তাড়া করত। এইভাবেই একদিন একটা উড়ুক্কু মাছ ছিটকে এসে আমাদের জাহাজের ডেকের ওপর আছড়ে পড়ল। আমি আর জ্যাক তাড়াতাড়ি তাকে ধরেও ফেললাম। মাছটাকে ধরে নিয়ে ভালো করে দেখলাম, দেখতে পেলাম এদের দুটো লম্বা আর পাতলা ডানাও আছে। রাতে সেই উড়ুক্কু মাছটাকে রান্না করে আমরা তিনজনে তৃপ্তি করে খেলাম, খেতেও কিন্তু বেশ ভালোই লাগলো। আমেরিকার শেষ প্রান্তে আমরা যখন কেপ হর্নে পৌঁছালাম, তখন ভয়ঙ্কর দুর্যোগ শুরু হলো। আর নাবিকরা সেই অন্তরীপ অঞ্চলের ঝড়ঝঞ্ঝা ও বিপদ সম্বন্ধে তাদের অতীতের ভয়াবহ অভিজ্ঞতার গল্প শুরু করল। অনেকবারই এখানে জাহাজ ঝঞ্ঝার মুখে পড়েও দৈবক্রমে রক্ষা পেয়েছে। জাহাজের মাস্তুল ভেঙে গেছে, পাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ঝঞ্ঝার সে কি দাপট, জাহাজের সে কি অবস্থা! এই বুঝি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজখানা চুরমার হয়ে যায়। শুধু দৈবের কৃপায় আর ক্যাপ্টেনের স্থির বুদ্ধির বলে কোনো রকমে রক্ষা পাওয়া গেছে। এই সকল কাহিনী শুনে মনে মনে ভীষণ ভয়ই হল। যাই হোক, এই বিপদসংকুল অন্তরীপ অঞ্চল কোনো রকমে অতিক্রম করে আমরা কয়েকদিন পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়লাম। তারপর একদিন আমাদের জাহাজ আমার বহু প্রত্যাশিত কোরাল দ্বীপের কাছে এসে হাজির হল। ওহ, সেদিন কি আনন্দ! সেদিনের সেই আনন্দের কথা আমি কোনোদিনও ভুলব না। যেদিকে তাকাই সেদিকেই কোরালের পাহাড় উজ্জ্বল রৌদ্রকিরণে যেন ঝলমল করছে।
দ্বীপের মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্রেণীবদ্ধ নারকেল গাছগুলো। সমুদ্রের হাওয়ায় তাদের বড় বড় সবুজ ডালগুলো এদিক ওদিক দোল খাচ্ছে। যারা এ পথে আগেও আসা যাওয়া করেছে সেই সব নাবিকদের চোখে তো এসবই সাধারণ পুরাতন দৃশ্য, কিন্তু আমার কাছে একেবারে নতুন। তাই তো প্রত্যেকটা দৃশ্যই আমার চোখে মায়ার স্বপ্ন জুড়ে দিতে লাগলো। আমরা তিনজনেই তো ভাবতাম, যদি একদিনের জন্য আমরা ওই কোরাল দ্বীপে নামতে পারতাম। আমাদের সেই আশা কিন্তু অচিরেই পূর্ণ হল। এক রাতে হঠাৎই প্রবল ঝড় শুরু হল। ঝড়ের সে কি তাণ্ডব লীলা! তার প্রথম দাপটেই আমাদের জাহাজের দুটো মাস্তুলই কোথায় যেন উড়ে গেল। শুধু প্রধান মাস্তুলটা কোনো মতে খাড়া আছে। হ্যাঁ, ওই খাড়া থাকাটাই সার, কেননা তাতে আর পাল খাটাবার কোনো উপায় ছিল না। 5 দিন 5 রাত ধরে এক নাগাড়ে ঝড়ের মাতামাতি চলল। ডেকের ওপর যা কিছু ছিল সব কোথায় ভেসে গেল। শুধু রইল ছোট্ট একটা নৌকো, আর তার মাঝিকেও দড়ি দিয়ে মাস্তুলের সঙ্গেই বেঁধে রাখতে হয়েছিল, পাছে তাকেও না ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। ক্যাপ্টেন আমাদেরকে বললেন, বাধা পথ ছেড়ে জাহাজ যে ঝড়ের দোলায় কোথায় চলে এসেছে তা তিনি এখনো ঠিক বুঝেই উঠতে পারছেন না। তার কেবলই আশঙ্কা জাহাজ না কোনো একটা কোরাল পাহাড়ে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। কারণ এই প্রশান্ত মহাসাগরে কোরাল দ্বীপেরও যেমন অন্ত নেই, তেমনি এইসব দ্বীপের চারদিকে ডুবো পাহাড়েরও কোনো অভাব নেই। 6 দিন পর এক ভোরের বেলায় ডাঙা আমাদের চোখে পড়ল। একটা কোরাল দ্বীপ, আর তার চারদিকেই প্রবালের পাহাড়। সমুদ্রের ঢেউ ফুলে ফুসলে গর্জে সেই পাহাড়ের গায়ে ভেঙে পড়ছে। সমুদ্র থেকেই একটা খাড়ি দ্বীপের ভেতরে চলে গেছে, সেখানে জল অপেক্ষাকৃত শান্তই। এই খাড়ি দিয়েই আমাদের জাহাজটাকে দ্বীপে প্রবেশ করাবার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমাদের সব চেষ্টাই ব্যর্থ হল। হঠাৎই একটা প্রকাণ্ড ঢেউয়ের ধাক্কায় জাহাজের হাল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ফলে জাহাজের গতি নিয়ন্ত্রণের আর কোনো উপায় রইল না। বেগতিক দেখে আমাদের ক্যাপ্টেন বললেন, শোনো সকলে শোনো, জাহাজ বাঁচাবার আর কোনো আশা নেই। তোমরা সকলে নৌকায় উঠে আত্মরক্ষার চেষ্টা করো। আর বড় জোর আমাদের হাতে আছে আধা ঘন্টা। এরপরই জাহাজ গিয়ে কোনো পাহাড়ে ধাক্কা খাবে, তখন আর এর কোনো অস্তিত্বই থাকবে না। বেশিরভাগ নাবিকই ক্যাপ্টেনের আদেশ অনুযায়ী নৌকায় ওঠার জন্য তৈরি হয়ে রইল। জ্যাক আমাকে আর পিটারকিনকে বলল, শোনো তোমরা, এই নৌকায় এতগুলো লোকের প্রাণ রক্ষা একেবারে অসম্ভব। ঢেউয়ের ধাক্কায় আর এতগুলো লোকের ঠেলাঠেলিতে সবাই মিলে ডুবে মরবে। তার চেয়ে আমি বলি, এই মোটা দালটা ধরে আমরা তিনজনে বাঁচবার চেষ্টা করি। এর কিন্তু ডোবার ভয় নেই। তবে হ্যাঁ, ঢেউয়ের মধ্যে দিশাহারা না হয়ে একে কিন্তু আঁকড়ে ধরে থাকতে হবে। যদি কোনো রকমে একবার খাড়ির মুখে পৌঁছানো যায়, তবে আর ভয়ের আমাদের কোনো কারণ থাকবে না। কি বলো তোমরা? জ্যাকের ওপর আমাদের দুজনের বরাবরই অখণ্ড বিশ্বাস ছিল, তাই এক কথাতেই আমরা প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রাণ হাতে নিয়ে ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম। একমাত্র তিনিই পারেন আমাদের বাঁচাতে। মনের মধ্যেকার এই বিশ্বাসে আমার দেহের শক্তিও যেন অনেকটাই বেড়ে গেল। ইতিমধ্যেই আমাদের জাহাজ পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছে। নাবিকরা নৌকোয় উঠবার জন্য তৈরি। ক্যাপ্টেনও নৌকো নামাবার আদেশ দিয়েছেন। এমন সময় আরও একটা প্রকাণ্ড ঢেউ দৈত্যের মতোই গর্জন করে জাহাজের দিকে এগিয়ে এলো, আর আমরা তিনজনও তাড়াতাড়ি দালটা ধরবার জন্য জাহাজের সামনের দিকে ছুটে গেলাম। ঠিক সেই মুহূর্তেই ঢেউটা এসে আছড়ে পড়ল জাহাজের ডেকের ওপর। সাথে সাথে জাহাজটাও পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে একপাশে কাত হয়ে পড়ল, আর নৌকো ও তার আরোহীরা উত্তাল সমুদ্রে ছিটকে পড়ল। আমাদের দালটাও জাহাজের দড়িদড়ায় জড়িয়ে গেল। জ্যাক সেই জট ছাড়াবার জন্য তাড়াতাড়ি একটা কুড়াল দিয়ে দড়িদড়ার ওপর প্রচণ্ড এক কোপ বসাল। কিন্তু ঢেউয়ের দোলায় সেই কোপ জায়গা মতো না পড়ে কুড়ালটা দাঁড়েরই এক জায়গায় বিঁধে গেল। হ্যাঁ, হতাশ হয়ে আমরা বাঁচবার আশা ছেড়ে দিয়ে তখন ঈশ্বরের নাম করতে লাগলাম। তারপর হঠাৎই আরও একটা ঢেউয়ের ঝাপটায়
আমাদের দাঁড়টা দড়িদড়ার জ্বর থেকে কিভাবে যেন মুক্ত হয়ে গেল। আমরাও প্রাণপণে সেটাকে আঁকড়ে ধরেই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে লাগলাম। আর খানিকটা দূরেই নৌকোটা তার হতভাগ্য আরোহীদের নিয়ে মোচার খোলের মতোই দোল খাচ্ছে দেখতে পেলাম। তারপর একই সঙ্গে সকল কয়জন নাবিকই সেই উত্তাল তরঙ্গের মধ্যে নিক্ষিপ্ত হল। আর তারপরই আমিও অচৈতন্য হয়ে পড়লাম। তারপর সামান্য একটু জ্ঞান ফিরে আসতেই দেখি আমি সমুদ্র সৈকতে ঘাসের উপরই শুয়ে আছি, আর মাথার ওপর পাহাড়েরই একটা অংশ বিরাট একটা ছাতার মতোই ঝুলছে। পিটারকিন আমার পাশে বসে আমার কপালে জলের ছিটা দিচ্ছে। আমার কপাল কেটে গিয়ে রক্ত পড়ছিল, আর সেটা বন্ধ করার জন্যই পিটারকিনের এই প্রচেষ্টা। তখনও আমার চেতনা সম্পূর্ণ ফিরে আসেনি। আমি শুনতে পেলাম পিটারকিন আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আমাকেই জিজ্ঞাসা করছে, কি ব্যাপার র্যালফ? ও র্যালফ, এখন একটু সুস্থ বোধ করছো কি র্যালফ? প্রথমে আমার মনে হলো আমি বোধহয় আমার কাজকর্ম ফেলে জাহাজের ডেকের উপরই ঘুমিয়ে পড়েছি। তাই তাড়াতাড়ি উঠে বসতে গিয়েই বুঝলাম না না, আমি সুস্থ নই। আমার তখন বাড়ির কথা, মা বাবার কথা, বাগানের নানা রকম ফুল ফলের কথা সব মনে পড়তে লাগলো। মনে হলো আমি বুঝি বাড়িতেই শুয়ে আছি, আর আমার মা বিছানার পাশে আমারই কাছে বসে আছেন। কিন্তু অশান্ত সমুদ্র গর্জন আমার সেই সুখস্বপ্ন ভেঙে দিল। মনে পড়ল আমি জাহাজে চড়ে যাচ্ছি, উড়কু মাছ আর ডলফিনের খেলা দেখছি। কিন্তু সে স্বপ্নও আমার বেশিক্ষণ স্থায়ী হলো না। সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ল আমাদের জাহাজ ডুবি হয়েছে। আমরা আমাদের বাড়িঘর থেকে দূরে, বহু দূরে কোনো এক অজ্ঞাত দ্বীপে ভেসে এসেছি। এবার আমি চোখ মেলে তাকালাম। দেখলাম জ্যাক আর পিটারকিন দুজনেই উদ্বিগ্ন চোখে আমারই দিকে তাকিয়ে আছে। জ্যাককে বলতে শুনলাম, র্যালফ, কথা বলো, কথা বলো র্যালফ, বলো তুমি এখন ভালো বোধ করছো কি র্যালফ? আমার মুখে একটু মৃদু হাসির আভাস দেখা দিল। স্মিত মুখে ক্ষীণ কণ্ঠে উত্তর দিলাম, আমার কি হয়েছে জ্যাক? কই, আমি তো ভালোই আছি। ওহো, তাই নাকি? তা ভালো থাকলে আমাদের এতক্ষণ এইভাবে ভয় দেখাচ্ছিল কেন? পিটারকিন তার স্বভাবসুলভ পরিহাসের কণ্ঠেই আমাকে জিজ্ঞাসা করল। তার মুখে হাসি, চোখে জল। এবার আমি আস্তে আস্তে উঠে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম বেশ খানিকটা কেটে গেছে, প্রচুর রক্তপাত হয়েছে। জ্যাক আমাকে তাড়াতাড়ি শুইয়ে দিয়ে বলল, না, এখনো তুমি সম্পূর্ণ সুস্থ হওনি, কিন্তু একটি কথাও বলবে না, বুঝলে? আমি তোমাকে সব বলছি, তুমি শুধু মন দিয়ে শুনে যাবে, কেমন? জ্যাকের কথা শুনে পিটারকিন ব্যাকুল স্বরে বলল, আরে না না জ্যাক, র্যালফকে কথা বলতে বারণ করো না। তার মুখে দু একটা কথা বরং আমাদেরও শুনতে দাও। হ্যাঁ, এতক্ষণ তো বেচারা একেবারে মিশরের মমির মতোই চুপচাপ পড়েছিল, তাই না? তারপর আমাকে লক্ষ্য করে বলল, র্যালফ, তুমিও কিন্তু কম দুষ্টু নও। আমায় তুমি গলা টিপে একেবারে মেরে ফেলতে চেয়েছিলে, আর আমার এই দাঁতগুলো, আর আমার দাঁতগুলোও ভাঙবার চেষ্টা করেছিলে। পিটারকিনের কথা শুনে আমি তো অবাক। বললাম, এসব তুমি কি বলছো পিটারকিন? তো তোমাকে আমি মেরে ফেলতে যাচ্ছিলাম, এ কথার মানে কি? হ্যাঁ, এত সব কাণ্ড করবার পর তুমি তার মানে জানতে চাইছো? বেশ ছেলে তো তুমি। জ্যাক এবার পিটারকিনকে ধমক দিয়ে বলল, পিটারকিন, তোমার এসব কি হচ্ছে? র্যালফকে এইভাবে উত্তেজিত করছো কেন? ভুলে যেও না, বেচারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। তারপরই জ্যাক আমার দিকে চেয়ে বলল, র্যালফ শোনো, আমি তোমায় সব কথা বলছি। তোমার হয়তো মনে আছে, আমাদের জাহাজ যখন পাহাড়ে ধাক্কা খেল, ঠিক তখনই সেই মুহূর্তে আমরা তিনজন একটা দাঁড় ধরে সমুদ্রে লাফিয়ে পড়লাম।
কি মনে পড়ে? হুম হুম, মনে পড়ছে। আর তখনই লাফাতে গিয়ে দাঁড়ে রাখাতে তোমার কপালটা কেটে যায়। তুমি হয়তো ব্যথার চোটে তখন একরকম জ্ঞানই হারিয়ে ফেলেছিলে। সেই অবস্থাতেই তুমি তোমার অজান্তে পিটারকিনের গলাটা এত জোরে চেপে ধরো যে বেচারার প্রায় দম বন্ধ হওয়ার জো। আর শুধু তাই নয়, তোমার হাতে যে দূরবীনটা ছিল সেটা তুমি পিটারকিনের মুখে এমনভাবে ঢুকিয়ে দিয়েছিলে যে বেচারার দাঁত কয়টিও যায় আর কি। অবশ্য র্যালফ, এর কোনোটাই তুমি ইচ্ছে করে করনি বা জেনে শুনেও করনি। আমাদের ভাগ্য ভালো যে পিটারকিন দাঁড়টা খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল, আর আমিও তোমাকে তীরের দিকে ঠেলে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করছিলাম। আমাদের সেই চেষ্টা সফল হয়েছিল, তাই তো আমরা তিনজনেই প্রাণে বাঁচতে পেরেছি র্যালফ। ও, কিন্তু ক্যাপ্টেন বা অন্যান্য নাবিকদের কি হলো? মানে তারা কি নিখোঁজ নাকি জ্যাক? আমি ব্যাকুল হয়েই জানতে চাইলাম। হুম, ঠিক বলতে পারবো না, তবে তাদের রক্ষা পাওয়ার আশাও কিন্তু খুবই কম। আমাদের জাহাজ যখন পাহাড়ের গায়ে ধাক্কা খায় তখন নাবিকরা নৌকায় উঠেছিল বটে, কিন্তু দাঁড়ে হাত লাগাবার আগেই ঢেউয়ের ধাক্কায় ওদের নৌকো গভীর সমুদ্রের দিকেই ভেসে চলে যায়। সেখানে তারা পাল খাটিয়ে তাদের নৌকোকে তীরের দিকে আনবার চেষ্টাও করে, কিন্তু সে চেষ্টাও বিফল হয়। আর জানো, আধ ঘন্টার মধ্যেই নৌকোটা একেবারে আমার চোখের আড়াল হয়ে যায়। বেচারাদের ভাগ্য খুবই খারাপ, তাই না জ্যাক? তবে যাই বলো র্যালফ, আমি একেবারে আশা ছাড়িনি। দেখো, এই দক্ষিণ সমুদ্র সম্বন্ধে আমার যতটুকু সামান্য জ্ঞান আছে তা থেকে বলতে পারি সাগরের বুকে ছোট বড় যে অসংখ্য দ্বীপ আছে তার কোনো একটায় তারা নিশ্চয়ই আশ্রয় নিতে পেরেছেন। ঈশ্বর তাই করুন, তোমার কথাই যেন সত্য হয় জ্যাক। কিন্তু জ্যাক, জাহাজটার কি হলো? সেটা কি ভেঙে চুরমার হয়ে গেছে? না, ভাঙেনি, তবে তার সলিল সমাধি হয়েছে। এরপর আমরা কিছুক্ষণ চুপ করেই বসে রইলাম। সবাই চুপ, সবার মনেই ভবিষ্যতের ভাবনা। এই দ্বীপটা একেবারে জনশূন্য হলেও বিপদ, আবার নরখাদক থাকলেও তাদের হাতে প্রাণ যাবার আশঙ্কা। বেশিক্ষণ চুপ করে থাকা তো পিটারকিনের কোষ্ঠীতেই নেই, তাই সে আমাদের বলল, আচ্ছা, তোমাদের মনে যাই হোক, আমার কিন্তু বেশ আনন্দই হচ্ছে। কেননা এই গোটা দ্বীপটার মালিক হব আমরাই। জ্যাক হবে এই দ্বীপের রাজা, র্যালফ হবে প্রধানমন্ত্রী, আর আমি। হ্যাঁ, তুমি হবে রাজার বয়স্য। জ্যাক বাধা দিয়ে বলল, আরে না না, আমি বয়সরস হতে চাই না। আমি রাজ সরকারের অবশ্যই একটা গুরুত্বপদই নেব। আমার বেতনও হবে বেশ মোটা, তবে কাজকর্ম যেন কিছু করতে না হয়, কেমন? কিন্তু দ্বীপটা যদি একেবারে জনমানব শূন্য হয় তখন? আরে বাহ, তাহলে আমরা চমৎকার একটা বাড়ি তৈরি করব। তার চারধারে থাকবে সুন্দর একটা ফুলের বাগান, সারা বছর তাতে নানা রঙের ফুল ফুটবে। তারপর ধরো না, আমরা চাষবাস করব, নানা রকম ফল শস্য লাগাবো, সেই সব শস্য থেকে আমাদের খাবার তৈরি হবে। পেট পুড়ে খাবো, মনের সুখে ঘুমাবো, একেবারে চূড়ান্ত বাদশাগিরি। না না পিটারকিন, না, হাসি ঠাট্টার ব্যাপার কিন্তু নয়। ধরো যদি এই দ্বীপে লোকজন না থাকে তাহলে খুবই মুশকিলে পড়তে হবে আমাদের। আমাদের জীবন হবে পশুর জীবন, কারণ আমাদের হাতে কোনো যন্ত্রপাতি নেই, এমনকি একটা পেন্সিল কাটার ছুরি পর্যন্ত না। আরে কে বলল নেই? হ্যাঁ, এই দেখো। এই বলে পিটারকিন তার ট্রাউজারের পকেট থেকে একটা পেন্সিল কাটা ছোট্ট ছুরি বের করল। যদিও তার একটা মাত্রই ফলা, তাও আবার ভাঙা। তাই দেখে জ্যাক হেসে বলল, আরে এ যে মস্ত সম্পত্তি দেখছি। যাক, নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। তারপরই আমাকে বলল, র্যালফ, আশা করি তুমি এখন অনেকটা সুস্থই বোধ করছো। আস্তে আস্তে একটু হাঁটতেও পারবে কি? তাহলে এখন কাজের কথা বলি। আমাদের কার পকেটে কি কি আছে আগে সেগুলো বের করে দেখি, তারপর ওই পাহাড়টায় উঠে দ্বীপটার সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করবার চেষ্টা করব। দেখো, ভালোই হোক আর মন্দই হোক, বর্তমান অবস্থায় এই দ্বীপে তো আমাদের বেশ কিছুদিন কাটাতেই হবে, তাই না? পাহাড়ের গায়ে একটা ছোট পাথরের ওপর বসে আমাদের কার কাছে কি কি আছে তার হিসেব নেওয়া শুরু হলো। দেখা গেল সব শুদ্ধ আমাদের কাছে আছে পিটারকিনের ভাঙা ছুরিটা, একটা জার্মান সিলভারের পেন্সিল, যদিও তার শীষ নেই, প্রায় একটা 2 গজ লম্বা দড়ি, জাহাজের পাল সেলাইয়ের একটা ছোট ছুঁচ, আর একটা দূরবীন, যেটা আমি অজ্ঞান অবস্থায় আঁকড়ে ধরেছিলাম। অবশ্য তারও একটা দিকের কাঁচ ভাঙা। আর আছে জ্যাকের কোড়ে আঙুলের একটা পিতলের আংটি, একটা পোড়া শোলা,
আর আমাদের পিঠে বাঁধা জামা কাপড়ের বান্ডিল। আমরা আমাদের এই সব সম্পত্তির যখন হিসেব করছি, এমন সময় হঠাৎই জ্যাক চিৎকার করে বলল, আরে আরে, আমাদের দাঁড়টার কথা তো একদম ভুলেই গেছি। কিন্তু জ্যাক, সেটা কোন কাজে লাগবে? দেখো, এই দ্বীপটায় যা গাছ আছে তাতে অমন 1000 দাঁড় বানানো যাবে। সাথে সাথে পিটারকিন জবাব দিল, হ্যাঁ, তা যাবে, কিন্তু ওই দাঁড়ের মাথায় যে লোহাটুকু আছে, আমি তার কথাই ভাবছি। ওই লোহাটুকুর কিন্তু দাম এখন অনেক। ঠিক বলেছ, এটা তো আমার খেয়ালই হয়নি। আরে চলো চলো, 3 জন মিলে নিয়ে আসি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমরা 3 জন সমুদ্রের দিকে অগ্রসর হলাম। রক্তক্ষয়ের জন্য আমি একটু দুর্বলই হয়ে পড়েছিলাম, তাই তো আমার সঙ্গী দুজনের চেয়ে খানিকটা পিছিয়েই পড়লাম। জ্যাকের সেটা নজরে পড়তেই সে আমাকে সাহায্য করতে এগিয়ে এলো। কিছুক্ষণ আগেই ঝড় থেমে গেছে, আকাশ এখন একেবারে পরিষ্কার। এই দ্বীপের চারদিকেই পর্বতময়, আর পাহাড়ের গায়েও নানা রঙের গাছপালার শোভা। নারকেল গাছগুলো ছাড়া অন্য গাছের নাম আমি জানি না। আমাদের সামনে রূপোলি বেলাভূমি। সমুদ্রের যে ঢেউগুলো তার উপর আছড়ে পড়ছে তা খুবই ছোট ছোট। এতে প্রথমে একটু অবাকই হলাম, পরে অবশ্য তার কারণ বুঝতে পেরেছি। বেলাভূমি থেকে মাইলখানেক দূরে সমুদ্রের বুকে একটা ছোট্ট প্রবাল পাহাড় দ্বীপটাকে প্রায় 4 দিক থেকেই বেষ্টন করে আছে। ফলে সমুদ্রের প্রকাণ্ড ঢেউগুলো সেই প্রবাল পাহাড়ে ধাক্কা খেয়ে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি করছে বটে, কিন্তু তা তীর পর্যন্ত না আসতে পারায় তীর আর প্রবাল পাহাড়ের মাঝের জলরাশি একরকম স্থির এবং শান্তই থেকে যাচ্ছে। চারদিকের এই মনোরম দৃশ্য দেখে আমার কেবলই মনে হতে লাগল, প্রকৃতির সৃষ্টিতে কত বৈচিত্র্যই না আছে। আর জ্যাকের মনেও বোধহয় এরকমই একটা ভাব খেলা করছিল। জ্যাক, র্যালফ, জ্যাক, এইদিকে, এইদিকে। এমন সময় পিটারকিনের হঠাৎ একটা চিৎকারে আমাদের চমক ভাঙল। সমুদ্রের দিকে তাকিয়ে দেখি সে বানরের মতো লাফাচ্ছে, ছুটোছুটি করছে, আর কি ধরে যেন প্রাণপণে টানাটানি করছে। কাছে যেতেই দেখি পিটারকিন দাঁড় থেকে কুড়ুলটা খুলবার জন্য হিমশিম খাচ্ছে। আমাদেরকে দেখেই বলল, আরে জ্যাক, র্যালফ, ঠিক যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার, এই দেখো, তা আমি পেয়ে গেছি। এখন এটা খুলতে পারলেই হয়। আরে তুমি সরো, আমি একবার চেষ্টা করে দেখি। এই বলে জ্যাক একটা হ্যাঁচকা টান দিতেই সেটা দাঁড় থেকে খুলে এলো। কুড়ালটা একেবারে নতুন, তার ধার এতটুকুও নষ্ট হয়নি। হ্যাঁ, বুঝেছ, 100টা ছুরির চেয়েও এটা বেশি কাজে লাগবে। তাছাড়া দাঁড়ের মাথার লোহাটাও খুব মূল্যবান, কাজেই দাঁড়টাকেও নিতে হবে। আমরা দাঁড়টাকে বয়ে নিয়ে আমাদের অন্যান্য জিনিসপত্রের সঙ্গেই রাখলাম। এবার জ্যাক প্রস্তাব করল, আচ্ছা শোনো, দ্বীপের পিছন দিকটাও তো একবার দেখে আসি নাকি? আমাদের জাহাজও তো সেই দিকেই ধাক্কা খেয়েছে। ভাগ্য ভালো থাকলে 2-1টা কাজের জিনিস আরও পেতে পারি। আমি এবং পিটারকিন দুজনেই তৎক্ষণাৎ জ্যাকের প্রস্তাবেই সায় দিলাম। শুরু হলো বেলাভূমির উপর দিয়ে আমাদের 3 জনের পদযাত্রা। যেতে যেতে পিটারকিন হঠাৎই বলল, আচ্ছা জ্যাক, আমাদের আসল সমস্যার সমাধান কিভাবে হবে বুঝতে পারছি না তো। দেখো, দ্বীপটায় তো দেখেছি খাবার বলতে আছে কতগুলো বুনো ফল, সেগুলোর স্বাদই বা কীরকম তাও তো জানি না। আর তাছাড়া ওগুলো যদি বিষাক্ত হয় তাহলে তো সোনায় সোহাগা। কি? আরে না, অত ঘাবড়াবার কিছু নেই। আমি লক্ষ্য করে দেখেছি কতগুলো ফল আমাদের দেশেরই মতো। তাছাড়া কিছুক্ষণ আগে দেখলাম এক ধরনের পাখি ওই ফলগুলো খাচ্ছে। আর এই ফল খেয়ে পাখিদের যদি কোনো ক্ষতি না হয়, আমাদেরও হবে না। আর তাছাড়া ওই দেখো, নারকেল গাছে কত নারকেল। কচি নারকেলে পাওয়া যাবে মিষ্টি জল, আর ঝুনো নারকেল মেটাবে আমাদের খিদা। জ্যাকের মুখের কথা শেষ হতে না হতেই পিটারকিন কাঠবিড়ালির মতো তরতর করে একটা নারকেল গাছে উঠে এক কাঁদি নারকেল পেড়ে আনল। জ্যাক বলল, আচ্ছা শোনো, নারকেলগুলো আপাতত এখানেই থাক। আগে আমাদের কাজ সেরে আসি, তারপরে সে ধীরে সুস্থে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে। কি বলো? হ্যাঁ, কিন্তু জ্যাক, জল তেষ্টায় আমার যে ছাতি ফেটে যাচ্ছে। তবে তোমার ছুরি দিয়ে একটা ডাবের মুখ ফুটো করে জলটা খেয়ে নাও, দেখবে কি চমৎকার লাগে এই তৃষ্ণায়।
জ্যাকের কথা মতোই ডাবের জল খেয়ে পিটারকিন একেবারে অবাক হয়েই বলল, হ্যাঁ, এ যে একেবারে অমৃত জ্যাক। আরে তোমরাও একটা একটা করে খাও। আমি আর জ্যাকও ডাবের জল খেলাম। সত্যিই অমৃত, যেমন ঠান্ডা তেমনি মিষ্টি, প্রাণ একেবারে জুড়িয়ে যায়। পিটারকিন বলল, ডাব তো খেলাম, ঝুনো নারকেলের স্বাদ কেমন? ঝুনো নারকেলের জল নোনতা, খেতে মোটেই কিন্তু ভালো না, ওতে পিপাসা মিটবে না। তবে হ্যাঁ, তার সাদা শ্বাস বেশ পুষ্টিকর। আচ্ছা জ্যাক, তুমি এ দ্বীপের এত সব খবর কি করে জানলে? পিটারকিন জানতে চাইল। কেন? বই পড়ে। শুধু বই পড়ে? আরে তা নয় তো কি, আমি আগে কোনোদিন এই দ্বীপে এসেছি নাকি? কথা বলতে বলতে যেখানে আমাদের জাহাজ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছিল, আমরা সেইখানে এসে পৌঁছলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া গেল না। আমরা ফিরে আসব ভাবছি, এমন সময় হঠাৎই দেখলাম জলের ওপর কালো কি একটা যেন ভাসছে। তুলে আনতেই দেখি আমাদের ক্যাপ্টেনের বুট জোড়া। ভাবলাম ক্যাপ্টেন তাহলে আর বেঁচে নেই। জ্যাক বলল, ও হে শোনো, ক্যাপ্টেন যদি বুট পরেই ডুবে যেতেন না, তাহলে ওর মৃতদেহ এখানেই ভেসে আসতো। আর তা যখন আসেনি, তখন ধরে নেওয়া যেতে পারে সাঁতার দেবার সুবিধার জন্য ক্যাপ্টেন বুট নিজে থেকেই পা থেকে খুলে ফেলেছিলেন। কি? জ্যাকের কথা আমাদের যুক্তিযুক্তই মনে হল। ইতিমধ্যে বেলা পড়ে এলো, ধীরে ধীরে আধার চারদিকে ছেয়ে গেল। কাজেই সেদিন পাহাড়ের চূড়ায় ওঠার সংকল্প ত্যাগ করে আমরা আমাদের আস্তানার দিকে রওনা হলাম। সেখানে এসে গাছের ডালপালা কেটে একটা ঝুপড়ির মতো তৈরি করা হলো। মেঝেতে বিছানো হলো শুকনো ঘাস আর পাতা। এবার হলো খাওয়ার প্রশ্ন, সঙ্গে আগুন জ্বালবার সমস্যা। আমাদের দলে জ্যাকই সব জানতা, তাই আমরা তারই পরামর্শ চাইলাম। জ্যাক বলল, দ্বীপে তো চকমকি পাথরের অভাব নেই, কিন্তু একটু ইস্পাত না হলে শুধু চকমকিতে তো না, কাজ হবে না। পিটারকিন বলল, আরে কেন, দূরবীনের কাঁচও তো আছে। কিন্তু পিটারকিন, এখন তুমি রোদ পাবে কোথায়? পিটারকিন চুপ করে গেল। আমিও হতাশ হলাম। কিন্তু বাহাদুরি আছে বটে জ্যাকের। সে অনেক কায়দা করে শেষ পর্যন্ত আগুন জ্বালল। আর সেই আলোতেই বসে বসে আমরা নারকেলের শ্বাস এবং ডাবের জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা দুই নিবারণ করলাম। সারাটা দিনের পরিশ্রমে আমরা প্রত্যেকেই খুবই শ্রান্ত আর ক্লান্ত। এই তৃণশয্যায় শুতে না শুতেই আমাদের চোখে ঘুম নেমে এলো। চাঁদের আলো তখন আমাদের চোখে মুখে পড়েছে। অদূরে ঘুম পাড়ানিয়া গানের সুরে সমুদ্রের বুকে ঢেউয়েরা কথা বলছে, খেলা করছে। পরদিন ঘুম ভাঙতেই দেখি তরুণ রবির রাঙা আলো মুখে এসে পড়েছে। গাছের ডালে ডালে নানা রঙের পাখিরা কাকলি সঙ্গীতের সুধা ঢালছে। ছোট ছোট ঢেউগুলো এসে তীরে আছড়ে পড়ছে। আর এসব দেখেই আমার মনটা আনন্দে খুশিতে ভরে উঠল। মা আমাকে বলে দিয়েছিলেন রোজ যেন বাইবেলের একটা করে অধ্যায় আমি পাঠ করি। হ্যাঁ, জাহাজ ডুবির সাথে সাথে বাইবেলটা হারিয়ে যাওয়ায় তা পড়ার আর কোনো উপায় তো ছিল না। কিন্তু মায়ের দ্বিতীয় উপদেশ, অর্থাৎ উপাসনা করা, হ্যাঁ, উপাসনা করায় তো কোনো বাধা নেই। তাই তৃণশয্যা ছেড়ে আমি একটু দূরে গিয়ে উপাসনা শুরু করলাম। উপাসনা সেরে এসে দেখি আমার সঙ্গী দুজন তখনও অঘোরে ঘুমোচ্ছে। তাই আমিও আবার তাদের পাশে শুয়ে পড়লাম। শুয়ে শুয়েই দেখি পিটারকিনের মাথার ওপর ছোট্ট একটা ডালে একটা টিয়া পাখি বসে আছে। কি অপূর্ব সুন্দর তার গায়ের রং! পাখিটা হঠাৎই ঝুপ করে পিটারকিনের মুখের ওপর এসে জোরে একবার চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গেই ঘুমও ভাঙল পিটারকিনের, আর পাখিটাও ফুরুত করে উড়ে পালালো। ভারী দুষ্টু পাখি তো। কথাটা বলেই পিটারকিন উঠে বসল। চোখ কচলাতে কচলাতে আমাকে জিজ্ঞাসা করল, র্যালফ, কটা বেজেছে বলো তো? হ্যাঁ, কি করে বলবো, আমাদের ঘড়ি তো সব সমুদ্রের তলায়। তবে খুব বেশি বেলা হয়নি, এই তো কিছুক্ষণ আগেই সূর্য উঠেছে। এতক্ষণে বোধহয় পিটারকিনের সমস্ত কথাই মনে পড়ল। রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে চেয়ে তার চোখ দুটো নির্মল আনন্দে ভরে উঠল।
তারপরই মুহূর্তের মধ্যে সমুদ্রের জলে লাফিয়ে পড়ল। ইতিমধ্যে জ্যাকেরও ঘুম ভেঙেছে, সেও পিটারকিনের দেখাদেখি জলে ঝাঁপিয়ে পড়ল। আমিও আর চুপ করে থাকতে পারলাম না, আমিও এক ছুটে গিয়ে তাদের সঙ্গে জল কেলি শুরু করলাম। সাঁতার আমি ভালোই জানতাম, তবে জ্যাক আমার চেয়েও ওস্তাদ। জ্যাক আর আমি বেশ গভীর জলেই চলে গেলাম। অবশ্য পিটারকিন খুব ভালো সাঁতার জানত না বলে ভরসা করে আমাদের মতো অত দূরে এলো না। আগেই তো বলেছি, বেলাভূমি আর প্রবাল পাহাড়ের মধ্যেকার সমুদ্র স্বচ্ছ আর নিস্তরঙ্গ। জল এত পরিষ্কার যে 20-25 ফুট নিচেও তলার সকল জিনিসই স্পষ্ট দেখতে পাচ্ছি। তলার থেকে নুড়ি তুলবার আশায় ডুব দিলাম। নুড়ি তোলার আশাতে ডুব দিয়ে নিচে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম তা জীবনে কখনো কোনো দিনই ভুলব না। নানা আকারের রং বেরঙের প্রবালে ভরা সে যেন এক আশ্চর্য স্বপ্নপুরী। সেখানে মাছি বা কত রঙের, নীল, লাল, হলদে, সবুজ, ডোরাকাটা, আর আমাদেরকে দেখেও তাদের বিন্দুমাত্র ভয়ডর পর্যন্ত নেই। নিঃশ্বাস নেবার জন্য যখন আমরা উপরে ভেসে উঠলাম, তখন জ্যাক আমাকে জিজ্ঞাসা করল, রাল্ফ, জীবনে আর কোনোদিন এরকম মনোরম স্থান দেখেছ? না ভাই না, এ যেন একেবারে রূপকথার রাজ্য, যেন স্বপ্ন দিয়ে করা। হ্যাঁ ভাই হ্যাঁ, সত্যিই তাই। এসো সেই স্বপ্নপুরীতে আবার যাওয়া যাক। এই বলে জ্যাক আবারও জলের তলায় অদৃশ্য হল। আমিও তাকে অনুসরণ করলাম। ঘণ্টার পর ঘণ্টা আমাদের এই জলবিহার চলল। এতক্ষণ জলে থেকেও আমাদের কিন্তু কোনো অস্বস্তিই বোধ হল না, অথচ দেশের সমুদ্রে এর অর্ধেক সময়ও থাকতে পারতাম কিনা সন্দেহ। এ বোধহয় দক্ষিণ সাগরের জলেরই গুণ। জ্যাক জলের নিচ থেকে গোটা কয়েক বড় ঝিনুক তুলে বলল, রাল্ফ দেখো, এ দিয়ে কিন্তু চমৎকার প্রাতরাশ হবে। এতক্ষণ পর এবার আমরা আমাদের আস্তানায় ফিরলাম। রোদ বেশ কড়া হয়ে চারদিক ঝলমল করছে, কাজেই দূরবীনের কাচের সাহায্যে অতি সহজেই আগুন জ্বালা হলো। সেই আগুনেই আমরা আমাদের ঝিনুকের মাংস ঝলসে নিলাম। আর নারকেল তা তো আগেই পাড়া ছিল, তাই প্রাতরাশ বেশ ভালোভাবেই সম্পন্ন হল। প্রাতরাশের পর স্থির হল তিনজনে মিলে দ্বীপটাকে ভালো করে দেখতে হবে। আমাদের আস্তানার কাছাকাছি একটা সুন্দর গুহা আগেই আমাদের চোখে পড়েছিল। তাই তো প্রথমেই আমাদের সম্পত্তি, মানে সম্পত্তি বলতে যে কটা জিনিস ছিল সেগুলো সেই গুহার মধ্যেই রেখে এলাম। তারপর একটা গাছের ডাল কেটে বেশ মজবুত দুটো লাঠি তৈরি করা হলো। একটা নিলাম আমি, দ্বিতীয়টা পিটারকিন, আর জ্যাক নিল কুড়ুলটা। অজানা রাজ্যে কখন কোন বিপদের মুখে পড়তে হয় তাই তো এই ব্যবস্থা। এবার আগুন নিভিয়ে আমরা বেলাভূমি ধরে এগিয়ে চললাম। কিছু দূর যেতেই আমরা একটা উপত্যকার সামনে এসে পৌঁছালাম। একটা ছোট নদী তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সমুদ্রের দিকে পিছন ফিরে আমরা যখন সেদিকে তাকালাম, তখন যা অপূর্ব দৃশ্য আমাদের চোখে পড়ল তা ভাষায় বর্ণনা করা একেবারেই অসম্ভব। উপত্যকার দুই দিকের জমি উঁচু হতে হতে মাইলখানেক ব্যবধানে দুটো ছোট পাহাড়ে পরিণত হয়েছে, আর সেই পাহাড় দুটো আবারও মাইল 2 পর্যন্ত খাড়া হতে হতে এক সুউচ্চ পর্বতের সৃষ্টি করেছে। গোটা উপত্যকা পাহাড় পর্বত আগাগোড়া বিচিত্র গাছপালায় ঢাকা। সবুজের সেই সমারোহে চোখ একেবারে জুড়িয়ে যায়। অবশ্য পর্বতেরই একটা জায়গায় কিন্তু কোনো গাছপালা নেই, সেখানটা শুধু রুক্ষ পাথর। আমরা স্থির করলাম সম্ভব হলে পর্বতের চূড়ায় উঠে দ্বীপটার চারদিক একবার ভালো করে দেখে নেব। আমাদের মধ্যে জ্যাকই ছিল সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান, সেই হলো আমাদের নেতা। তার পিছনে পিটারকিন, সবশেষে আমি। উপত্যকা এবং পাহাড়ের শোভা দেখতে দেখতে আমি এতটাই তন্ময় হয়ে পড়েছিলাম, কখন যে অন্যমনস্কভাবে আমি আমার হাতের লাঠিটা কোথায় ফেলে এসেছি তা আমি খেয়ালই করতে পারলাম না।
জ্যাকের হাতে কুড়াল, পিটারকিনের হাতে লাঠি, আর আমি একেবারে নিঃসম্বল। এভাবেই শুরু হলো আমাদের পর্বত পরিক্রমা। নদীর তীর ধরে ধরে আমরা চলতে শুরু করলাম। গাছপালাগুলো নিবিড় হলেও তার মধ্যে দিয়ে পথ করে নিয়ে যেতে আমাদের তেমন অসুবিধা হচ্ছিল না। তবে সামনে কি আছে না আছে তা কাছে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছিলাম না। যেতে যেতে আমরা টিয়া ছাড়াও আরো রং বেরঙের পাখির দেখা পেলাম। তাদের সুমধুর কাকুলি আমাদের পরিশ্রম অনেকখানি লাঘব করে দিচ্ছিল। এমন সময় আমরা একটা ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে আশ্চর্য রকমভাবে রক্ষা পেলাম। জ্যাক যথারীতি আমাদের আগে আগে গাছপালা সরিয়ে সরিয়ে পথ করে নিয়ে চলছিল। হঠাৎই একটা অদ্ভুত শব্দ শুনে থমকে দাঁড়ালো। এ পর্যন্ত এমন অদ্ভুত শব্দ আমরা কোনো সময় শুনতে পাইনি। মনে হলো কি যেন একটা প্রচণ্ড বেগে আমাদের দিকেই ধেয়ে আসছে। পিটারকিন প্রশ্ন করল, জ্যাক, এ কিসের শব্দ? না, বুঝতে পারছি না। তাছাড়া সামনে কলা গাছের ঝাড় থাকায় তাদের পাতায় জায়গাটা এমনভাবে ঢেকে আছে, সামনের কিছুই দেখতেও পাচ্ছি না। এই বলেই জ্যাক তার কুড়ালটা বেশ করে বাগিয়ে ধরল। পিটারকিনও অজ্ঞাত আততায়ীর আক্রমণের আশঙ্কায় হাতের লাঠি নিয়ে আত্মরক্ষার ভঙ্গিতেই দাঁড়ালো। ইতিমধ্যে শব্দটা আরও জোরালো এবং আরও নিকটে এসেছে বলেই মনে হলো। আমরা তিনজনই বেশ অস্বস্তি নিয়ে অজ্ঞাত আততায়ীর সম্মুখীন হবার জন্য তৈরি হয়ে রইলাম। সেই অদ্ভুত শব্দটা যেন হঠাৎই 10 গুণ জোরালো হয়ে উঠল। মনে হলো কয়েকটা মত্ত হাতি যেন দাপাদাপি করে আমাদের দিকেই এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গেই সামনের গাছপালা লণ্ডভণ্ড করে একটা প্রকাণ্ড পাথরের চাই আমাদের সামনে দিয়ে গড়িয়ে পড়ল। আমরা নিরাপদ দূরত্বে সরে দাঁড়াতে না দাঁড়াতেই আরো বড় কয়েকটা পাথরের চাই একটার পর একটা হুড়মুড় করে পড়তে লাগল। মুহূর্তের মধ্যেই জায়গাটা ধুলোয় আর পাথরের টুকরোয় একেবারে আচ্ছন্ন হয়ে গেল। কত গাছপালা যে শিকড়শুদ্ধ উপড়ে এলো তার ইয়ত্তা নেই। এতক্ষণে পিটারকিনের মুখে কথা ফুটল। বলল, হ্যাঁ, এই ব্যাপার। আমি ভাবছিলাম দ্বীপের বন্য অধিবাসী বা বন্য জন্তুরা বুঝি দল বেঁধে আমাদেরকে আক্রমণ করতে আসছে। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ যে পাথরের চাইগুলো আমাদের কারোর ওপর এসে পড়েনি, তাহলে আর রক্ষা ছিল না। যা হোক, কিছুক্ষণ বাদেই আমরা আবার আমাদের পরিক্রমা শুরু করলাম। এবার আমরা চারদিকে নজর রেখে সাবধানে পথ চলতে লাগলাম। অবশেষে আমরা পর্বতের একেবারে পাদদেশে এসে উপস্থিত হলাম। তারপরই ওপরে ওঠার উদ্যোগ আয়োজন করতে লাগলাম। এমন সময় জ্যাক হঠাৎই একটা রুটি ফলের গাছ আবিষ্কার করল। বলল, দেখো দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত রুটি ফলের গাছ। আমরা দুজনেই সবিস্ময়ে গাছটার দিকে তাকালাম। জ্যাক আমাদের বুঝিয়ে বলতে লাগল, এই দেখো, এই হলো রুটি ফল। এ হলো এসব দ্বীপের সবচেয়ে মূল্যবান গাছ। এসব গাছে বছরে 2 বার, কোনো কোনো গাছে 3-4 বারও ফল হয়। আর এ গাছের ফল আমাদের রুটিরই মতো। এ দেশীয়দের কাছে এই হচ্ছে প্রধান খাদ্য। পিটারকিনের তো সব কথাতেই ফোড়ন দেওয়া স্বভাব। সে তাড়াতাড়ি বলল, আরে বাহ, এখানে তো দেখছি সবকিছু একেবারে তৈরিই হয়ে আছে। ডাব ভর্তি লেমনেড খেয়ে তৃষ্ণা দূর করো, ফল কাটলে এই রুটি পেট পুড়ে খেয়ে নাও। জানো, এ গাছের শুধু ফলই নয়, এর আঠাও খুব দরকারি জিনিস। এ দেশীয় নৌকা কেন, সেই কেন তৈরি করবার সময় তার কাঠ জোড়ার জন্য এর আঠা কিন্তু খুব প্রয়োজনীয়। আর এর বাকল দিয়ে তৈরি হয় এদেশের লোকের পরবার কাপড়। আর গাছের কাণ্ড বা ডালপালার ব্যবহার হয় ঘরবাড়ি তৈরি করতে। এ গাছের প্রত্যেকটা অংশই কোনো না কোনো কাজে লাগে। গাছটা দেখতেও কিন্তু ভারী চমৎকার। পাতাগুলো প্রায় 1 হাত লম্বা। তার মসৃণ সবুজ রঙে চোখ জুড়িয়ে যায়। গাছে অজস্র ফল ধরে আছে। তার মধ্যে কতগুলো কাঁচা, কতগুলো পাকা। কাঁচাগুলোর রং সবুজ আর পাকাগুলোর রং হলদে। সারাটা দ্বীপই দেখলাম এই গাছেই ভর্তি। এবার বেশ আনন্দের সঙ্গেই আমাদের পর্বতারোহণ চলল। চূড়ায় উঠে দেখি এর চাইতেও আরও উঁচু একটা পর্বত এই দ্বীপেই আছে। সেই পাহাড়টাও এই পাহাড়ের মতো
নানান রকম গাছপালায় ঢাকা। আর এই দুই পাহাড়ের মধ্যেও মস্ত একটা উপত্যকা, আর সেই উপত্যকা নানা ফুল আর ফলের গাছে ভর্তি। এর মধ্যে নারকেল আর রুটি ফলের গাছও অনেক আছে। এবার আমরা ওই নতুন পাহাড়ের চূড়াতেও উঠব স্থির করলাম। এই পাহাড়ে ওঠার মাঝপথে একটা গাছের গুড়ি আমাদের নজরে পড়ল। স্পষ্টই বোঝা গেল কেউ একজন কুড়াল দিয়ে গাছটাকে কেটেছে। বেশ অনেক দিন আগেই কাটা, তাই গুড়ির ওপর শ্যাওলা আর ব্যাঙের ছাতাও গজিয়েছে। জ্যাক তা পরিষ্কার করতেই দুটো অক্ষর অস্পষ্টভাবে ফুটে উঠল। অক্ষর দুটো হচ্ছে জে আর এস। এবার পরিষ্কারই বোঝা গেল আমরাই এই দ্বীপের প্রথম অভিযাত্রী নই, আমাদেরও অনেক আগে কেউ এখানে এসেছিল, আর জে এস হয়তো তারই নামের আদ্যক্ষর। এবার ধীরে ধীরে আমরা একেবারে চূড়াতে উঠে এলাম। এখান থেকে সম্পূর্ণ দ্বীপটাকে একেবারে মানচিত্রের মতোই দেখাচ্ছে। দ্বীপে দুটো পাহাড়, যেটার ওপর আমরা দাঁড়িয়ে আছি সেটাই বেশি উঁচু, প্রায় 1000 ফুট তো হবেই। আর যেটাই আমরা একটু আগে উঠেছিলাম তার উচ্চতা আনুমানিক 500 ফুট। দুই পাহাড়ের মধ্যে আছে মনোরম এক উপত্যকা। দ্বীপটা প্রায় গোলাকার, তার ব্যাস প্রায় মাইল 10 তো হবেই, পরিধি হবে প্রায় 30 মাইল কিংবা কিছুটা বেশিও হতে পারে। আর তার চারদিকে রজত শুভ্র উজ্জ্বল বেলাভূমি। দ্বীপের চারিদিকেই প্রবাল পাহাড়ের প্রাচীর। সমুদ্রের ঢেউ সেই প্রাচীরের উপরে এসে প্রচণ্ড বেগে ভেঙে পড়ে সাদা ফ্যানার সৃষ্টি করছে। দিনরাত ধরে সমুদ্রের গর্জন আর ঢেউয়ের খেলার কোনো বিরাম নেই। প্রবাল প্রাচীর আর বেলাভূমির ব্যবধান কোনো জায়গায় হয়তো 1 মাইল, আবার কোনো জায়গায় প্রায় 200-300 গজ মতো। এখানকার জল শান্ত, স্বচ্ছ, নিস্তরঙ্গ। এই প্রবাল প্রাচীরে 3টে জায়গা ভাঙা, আর প্রত্যেক ভাঙা জায়গাতেই ছোট ছোট দ্বীপের সৃষ্টি হয়েছে। তাতে নানা রকমের তৃণগুল্ম ছাড়া 2-4টে করে নারকেল গাছও আছে। প্রবাল প্রাচীর আর বেলাভূমির মাঝখানটাকে একে আমরা লেগুন বলবো। ছোট ছোট প্রবাল দ্বীপ, দেখতে ভারী বিচিত্র আর মনোরম। দূরে উন্মুক্ত সমুদ্রে বিভিন্ন দূরত্বে প্রায় 12 খানেক দ্বীপ। সেগুলো সবই আমাদের এই দ্বীপটার চেয়ে অনেক অনেক ছোট। এরপরই আমরা আবারও আমাদের আস্তানাতে ফিরে চললাম। ফেরার পথেই দেখতে পেলাম একটা লাঠি, কুড়াল দিয়ে কাটা কয়েক টুকরো কাঠ। অনেক দিনের পুরনো বলে এগুলো প্রায় পচে যাবার মতো অবস্থা, কিন্তু এ থেকে আমরা সম্পূর্ণ নিঃসন্দেহ হলাম যে এই দ্বীপে আমাদের আগেও কোনো এক অভিযাত্রীর পদার্পণ ঘটেছিল। এছাড়া চতুষ্পদ কোনো কোনো প্রাণীরও কয়েকটা পায়ের ছাপও আমাদের নজরে পড়ল। সেগুলো কতকাল আগের তা বোঝার অবশ্য উপায় ছিল না। আস্তানাতে ফিরে আসার পথে আমাদের 3 জনের মধ্যে অনেক রকমের আলোচনা হলো। তার সার কথা হলো এই যে এই দ্বীপে আমরা ছাড়া বোধহয় অন্য কোনো মানুষজন আর নেই। এর পরের কয়েকদিন আমরা আমাদের আস্তানা ছেড়ে খুব বেশি দূরে কোথাও যাইনি। আর তাই বলে যে শুধু শুয়ে বসেই কাটিয়েছি তাও নয়। এ কয়েকদিনে আমরা আমাদের আস্তানাটাকে যথাসম্ভব ভদ্রগোছের করবার চেষ্টা করেছি, আর করেছি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। খাওয়া পড়ার আমাদের তো কোনো ভাবনাই ছিল না, আর চারদিকের পরিবেশও ছিল মোটামুটি চমৎকার। কিন্তু তাই বলে বাড়িঘর ছেড়ে এই জনমানব শূন্য দ্বীপে চিরজীবন কাটাতে হবে না, না, এটাও ভাবা যায় না। আর তার ওপর দ্বীপে যে বুনো অধিবাসীরা নেই এ সম্বন্ধেও তো সুনিশ্চিত হতে পারছিলাম না। এছাড়াও মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো কোনোদিন কোনো জাহাজ এলে এই দ্বীপেই নোঙর করবে, আর আমরা তাতে করে আমাদের স্বদেশে ফিরে যাব। জ্যাক কিন্তু একেবারে চুপচাপ ছিল না। ইতিমধ্যেই সে দ্বারের লোহাটা থেকে 3 ইঞ্চি কেটে একটা চমৎকার ছুরি তৈরি করেছে। প্রথমে সে কুড়ুল দিয়ে পিটিয়ে লোহাটাকে চ্যাপ্টা করেছে, তারপর একটা কাঠের হাতল কেটে তাতে লাগিয়ে দিয়েছে, আর শেষে একটা পাথরে ছুরিটাকে ঘষে ঘষে তাতে ধার তুলেছে। আমাদের যে ছোট্ট একটা দড়ি ছিল
পিটারকিন তাই দিয়ে একটা মাছ ধরবার ছিপ তৈরি করেছে। দড়ির মাথাতে একটা ঝিনুক বেঁধে জলে ফেললেই মাছেরা খেতে আসত, আর পিটারকিনও সঙ্গে সঙ্গেই এক টানে মাছটাকে ডাঙায় তুলে ফেলত। কিন্তু দড়িটা ছিল নেহাতি ছোট, মাত্র 6 গজ, আর তার ওপর আমাদের নৌকো নেই। কাজেই এই দিয়ে গভীর জলে মাছ ধরা সম্ভব হতো না। একদিন পিটারকিন মাছ ধরে এসে বিরক্তভাবেই বলল, ধ্যাত, এইরকম চুনোপুটি ধরতে আমার আর ভাল লাগছে না। জ্যাক, তুমি আমাকে কাঁধে করে গভীর জলে নিয়ে চলো, বেশ ভালো করে বড় বড় মাছ ধরি। তা এই কথাটা আগে বলনি কেন? তাহলে তো অনেকদিন আগেই এর একটা ব্যবস্থা হয়ে যেত। জ্যাক সাথে সাথেই উত্তর দিল। কিছুদিন যাবতই জ্যাক একটা গাছের কাণ্ড নিয়ে কিসব যেন করছিল। সেদিকে চেয়ে আবারও বলল, আচ্ছা, একটা নৌকা তৈরি করলে কেমন হয়? হ্যাঁ, সে তো আর 2-4-10 দিনের কাজ নয়। অতদিন অপেক্ষা করা আমার পোষাবে না। যা করবার চটপট করো। জ্যাক খানিকক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা বেশ, শোনো, একটা বড় গাছের গুড়ি কেটে দিচ্ছি, তাতে চড়েই গভীর জলে যাব। জ্যাক, তার চেয়ে একটা ভেলা তৈরি করলে সেটা তো আরো ভালো হবে, আমি বললাম। কিন্তু তার জন্য তো দড়ি দরকার হবে, সে আর এখন পাচ্ছি কোথায় বলো? আপাতত গাছের গুড়ি কেটে তাই দিয়েই কাজ চালানো যাক, তারপর অন্য কিছু একটা ভাববো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। সমুদ্রের কাছাকাছি একটা বড় গাছ ছিল। আমি তার হাতের কুড়ুলটা নিয়ে গোড়াটা কোপাতে লাগলাম। আমার পর এলো পিটারকিন, তারপর আবারও জ্যাক। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে গাছটা ভেঙে পড়ে গেল। তারপর গোড়া থেকে গজ 6 দূরে আবারও কুড়াল চলল। ঘণ্টাখানেকের মধ্যেই কাণ্ডটা বাকি গাছ থেকে আলাদা হয়ে গেল। তখন জ্যাক মোটা দেখে 3টে ডাল কেটে নিল। ডাল 3টে গুড়িটার নিচে দিয়ে একটু ঠেলতেই সেটা গড়িয়ে গড়িয়ে জলে গিয়ে পড়ল। এবার জ্যাক ডাল 3টেকে একটু কেটে ছেটে 3টে দাঁড়ও তৈরি করল। আর আমাদের পায়কে আমরা 3জনে গিয়ে গুড়িটার ওপর চড়ে বসলাম। প্রথম প্রথম এটা উল্টে যেতে লাগলো বটে, কিন্তু কিছুক্ষণ অভ্যাসের পরই আমরা পা ঝুলিয়ে স্থির হয়ে বসতে পারলাম। জ্যাক আর আমি দাঁড়বে গভীর জলের দিকে গুড়িটাকে ভাসিয়ে নিয়ে চললাম, আর পিটারকিনের নজর তখন মাছের দিকে। মাঝে মাঝেই সে চিৎকার করে উঠছে, আরে আস্তে আস্তে রাল্ফ, জ্যাক আস্তে, এই যে মাছ। তখন আমাদের সমুদ্রের শ্যাওলা আর আগাছার দিকটা বাঁচিয়ে চলতে হচ্ছে এই যা, তাছাড়া বাকি সব ঠিকই আছে। একটা মাছ দেখতে পাচ্ছি, অন্তত ফুটখানেক তো হবেই, এদিকেই আসছে। পিটারকিনের কণ্ঠস্বরে তখন প্রবল উত্তেজনা, ছিপ হাতে মাছটাকে ধরবার জন্য তার আপ্রাণ চেষ্টা। পরক্ষণেই তার কণ্ঠে হতাশার সুর। এই যা, চলে গেল। ব্যাটা 2-1বার ঠোকরালো বটে, কিন্তু কিছুতেই ঝিনুকটা গিলল না, দেখো। আরে হতাশ হচ্ছ কেন? চলো আর একটু এগিয়ে যাওয়া যাক, তাহলে হয়তো আরো বড় মাছের দেখা পাবো। একটু পরেই সত্যি সত্যি একটা বড় মাছ এসে টোপ গিলল। অমনি ছিপে টান দিয়ে পিটারকিনও চেঁচিয়ে উঠল, আরে ধরেছি ধরেছি, ব্যাটা কি গেলাটাই গিলেছে দেখো। বলতে বলতেই সে মাছটাকে তুলে একেবারে জাপটে ধরল। আমরা দুজনেই মাছটা দেখবার জন্য যেই ঝুঁকেছি, অমনি গাছের গুড়িটা গড়িয়ে গেল, আর আমরা 3জনেই তখন জলে পড়ে গেলাম। আমাদের জামা কাপড় সব ভিজে একসার। যা হোক, আবারও আমরা গাছের গুড়ির ওপর উঠে বসলাম। পিটারকিন তখনও মাছটাকে বেশ চেপেই ধরে আছে। তারপর সেটাকে গাছের গুড়ির সঙ্গে শক্ত করে বেঁধে সে আবারও দড়িতে টোপ বেঁধে ছিপ ফেলল। আমাদের সামনে অদূরেই জলে কি একটা নড়ছে দেখতে পেলাম। পিটারকিন ভাবল নিশ্চয়ই আরও বড় কোনো একটা মাছ আছে সেখানে, তাই গাছের গুড়িটাকে সেদিকেই নেওয়ার জন্য জ্যাককে অনুরোধ করল। কিন্তু জ্যাক তার কথায় কান না দিয়ে চাপা অথচ ভয় পাওয়ার সুরে বলল, সর্বনাশ! পিটারকিন, ওটা মাছ নয়, ওটা হাঙর। শীঘ্রই তোমার ছিপ তুলে নাও, তাড়াতাড়ি দাঁড়বে, তীরের দিকে চলো। জ্যাকের কথা শুনে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। আমরা প্রাণপণে দাঁড় টানতে লাগলাম, কিন্তু গাছের গুড়িটা এটা তো বেশ মোটা ও ভারী। কাজেই আমরা যতই চেষ্টা করি না কেন
কিছুতেই তার গতি বাড়াতে পারছি না। আর এদিকে হাঙরটা ক্রমেই আমাদের দিকে এগিয়েও আসছে, আমাদের চারধারে ঘুরছে আর এক একবার জলের উপর ভেসে উঠছে। কোন দিক থেকে কিভাবে আমাদেরকে আক্রমণ করবে হয়তো এখন তাই ভাবছে, অন্তত আমাদের তো তাই মনে হলো। এদিকে আমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে দাঁড় টেনেই চলেছি, কিন্তু হাঙরের গতির কাছে সে আর কতটুকু। দেখতে দেখতেই সেটা একেবারে আমাদের কাছে এসে গেল। জ্যাক আমাদের সাবধান করে দিয়ে বলল, র্যাল্ফ, পিটারকিন, তোমাদের পাগুলো জল থেকে ওপরে তুলে নাও আর দাঁড় দিয়ে জলটা তোলপাড় করতে থাকো। সে নিজেও তাই করল। এর ফলে হাঙরটা কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে আবারও ভেসে উঠল, এবার আরও কাছে। ভয়ে আমি দিশাহারা হয়ে গেলাম, আর বোধহয় বাঁচবার আমাদের কোনো উপায় নেই। কিন্তু বলিহারি জ্যাকের সাহস আর স্থির বুদ্ধি। সে বিহ্বল না হয়ে পিটারকিনকে বলল, পিটারকিন, যে মাছটা ধরেছ সেটা ওর মুখে ছুড়ে দাও। এত কষ্ট করে ধরা প্রথম বড় মাছটা তাও হাঙরের মুখে তুলে দিতে বোধহয় পিটারকিনের একটু দ্বিধাই হল, কিন্তু তাও এক নিমেষের জন্য। পর মুহূর্তেই সে মাছটাকে হাঙরের মুখের ওপর ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গেই হাঙরটা মাছটাকে নিয়ে জলের নিচেই অদৃশ্য হয়ে গেল। জ্যাক ভেবেছিল হয়তো হাঙরটা মাছটাকে পেয়ে ক্ষান্তই হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা আবারও ভেসে উঠল। তার বিরাট হাঁ করা মুখে দুপাটি বড় বড় হিংস্র দাঁতের সারি দেখে আমার বুক একেবারে তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও যে আমাদের কাকে প্রথম আক্রমণ করবে এই ভয়ে আমরা তিনজনেই শিউরে উঠলাম। এবারও কিন্তু জ্যাক নেতৃত্বের পরিচয় দিল। আমাদের মতো ঘাবড়ে না গিয়ে এসে বলল, শোনো, এবার দাঁড় তুলে নাও, হাঙরটা এখনই আমাদের আক্রমণ করবে। আমি যা বলি চোখ বুজে তাই করবে। র্যাল্ফ, পিটারকিন, গুড়িটা যাতে না উল্টে যায় সেদিকে লক্ষ্য রাখবে। হাঙরের দিকে তোমরা মোটেই নজর দেবে না, পিছন দিকেও তাকাবে না। তোমাদের একমাত্র কাজ হবে গুড়িটাকে স্থির রাখা, বুঝলে? আমরা দুজনই প্রাণপণে গুড়িটার ভারসাম্য রক্ষায় ব্রতী হলাম। এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ। জ্যাকের নিষেধ সত্ত্বেও আমি একবার পিছন ফিরে না তাকিয়ে পারলাম না। দেখি জ্যাক তার হাতের দাঁড়টা উঁচু করে ধরে হাঙরটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে পাষাণ মূর্তির মতো বসে আছে। তার চোখে মুখে একটা দৃঢ় সংকল্পের ছাপ। আর হাঙরটা আমাদের গুড়িটার একেবারে কাছে এসে জ্যাককেই আক্রমণ করতে উদ্যত। জ্যাক! আমার অজ্ঞাতেই আমার মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বের হলো। হাঙরটাও ঠিক সেই মুহূর্তেই জ্যাকের পা কামড়ে ধরতে এগিয়ে এলো। তার সে কি বিশাল হাঁ, দুই সারি তীক্ষ্ণ দাঁতের সে কি বিভীষিকা! জ্যাক যেন সময় বুঝেই জল থেকে পাটা উপরে তুলে নিল, আর হাঙরের কামড় পড়ল গাছের গুড়িটার ওপর। জ্যাক নিমেষে হাতের দাঁড়টা হাঙরের মুখের ভেতর ঢুকিয়ে দিতে সেটা একেবারে তার গলার ভেতর পর্যন্ত চলে গেল। উত্তেজনার মুখে জ্যাক তখন গুড়িটার ওপর একেবারে দাঁড়িয়ে পড়েছিল, আর তার ফলেই সেটা হঠাৎ করে উল্টে গেল। আর আমরা তিনজনেই জলে পড়ে গেলাম। জ্যাকি তখন নির্দেশ দিল, পিটারকিন, র্যাল্ফ, পিটারকিন, আর গাছের গুড়িতে উঠবার চেষ্টাই করবে না। র্যাল্ফ, তুমি তীরের দিকে সাঁতার কাটতে শুরু করো, যত তাড়াতাড়ি পারো সাঁতরে যাও। পিটারকিন, তুমি তো সাঁতারে সেরকম পটু নও, তুমি আমার জামার কলারটা শক্ত করে ধরে থাকো। আমাদের তখন সে কি সংকটজনক অবস্থা। তীরভূমি তখনও বেশ খানিকটা দূরে, অথচ হাঙরটা একরকম আমাদের পিছন পিছনই আসছে। আমি একা, কাজেই প্রাণের ভয়ে তীরের মতো ছুটতে লাগলাম। জ্যাকও পিটারকিনকে নিয়ে সমান বেগেই সাঁতরে চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সাঁতরে তীরের কাছের কোমর জলে এসে পৌঁছালাম। এত কম জলে হাঙররা কোনোদিনই আসে না। হ্যাঁ, আর এভাবেই আমরা সে যাত্রা সেদিন বিপদের হাত থেকে রক্ষা পেলাম। দ্বীপে আসা অবধি আমাদের এই প্রথম বিপদের মুখে পড়া। বিপদ কেটে গেলেও
আমাদের মনটা কিন্তু খারাপই হয়ে গেল। তার কারণ গভীর জলে আর সাঁতার কাটা হবে না, আর পিটারকিনের তারও বড় মাছ ধরার আপাতত এখানেই পরিসমাপ্তি। তাই আমরা স্থির করলাম একটা নতুন জায়গা আমাদেরকে খুঁজে বার করতেই হবে, যেখানে জল বেশ গভীর অথচ প্রবাল প্রাচীরের ওপাশ থেকে হাঙর বা অন্য কোনো সামুদ্রিক প্রাণীর প্রবেশ একেবারে সম্ভবই হবে না। কয়েকদিন খোঁজাখুঁজির পর আমরা সেরকমই একটা স্থানের সন্ধানও পেলাম। আমাদের আস্তানা থেকে 10 মিনিটের পথ। জল সেখানে বেশ গভীর, অথচ সমুদ্রের সঙ্গে তার সংযোগস্থলটা খুবই সংকীর্ণ। কাজেই স্নান করা বা মাছ ধরা দুইয়ের পক্ষেই বেশ নিরাপদ স্থান। জায়গাটা সত্যিই ভারী সুন্দর, স্বচ্ছ টলটলে জল। জলের নিচের ছোট ছোট প্রবাল পাহাড়গুলো কি সুন্দর, যেমন অপূর্ব তাদের আকৃতি তেমনি বিচিত্র তাদের রং, আর জলজ উদ্ভিদগুলোর বর্ণবৈচিত্র্যই বা কত রকম। জলের গভীরতা যেখানে সবচেয়ে বেশি, সেখানে উপরে একটা পাহাড় এমনভাবে ঝুলে আছে যে সেখান থেকে জলে লাফিয়ে পড়া ভারী সুবিধাজনক। আমরা যখন সেখান থেকে জলে লাফিয়ে পড়ে জলের মধ্যে হুটোপুটি করতাম, পিটারকিন তখন পাড়ে বসে আমাদেরকে বলতো, আরে দেখো দেখো, সবাই দেখো, দেখে যাও, এসে দুটো জলহস্তী জলে নেমেছে, দেখে যাও। আমরা জলের নিচে ডুবে ডুবে সামুদ্রিক প্রাণীর জীবনযাত্রা লক্ষ্য করতাম। এই কোরাল বা প্রবাল কীটের ওপরই ছিল আমার সবচেয়ে বেশি আকর্ষণ। জ্যাক আমাদের আগেই বলেছিল, প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ দ্বীপই এই প্রবাল কীটের মৃতদেহ দিয়েই তৈরি। এই ছোট ছোট কীটগুলো কিভাবে এতগুলো বড় বড় দ্বীপের সৃষ্টি করেছে, এটা ভেবে আমি এক এক সময় বিস্ময়ে অভিভূত হয়ে যেতাম। প্রবাল কীট ছাড়াও তারা মাছ, কাঁকড়া, শামুক এইসব অন্যান্য সামুদ্রিক প্রাণী ধরে ছোট ছোট গর্তে রেখে দিতাম। অবশ্য সেই সব গর্ত আগেই সমুদ্রের জলে ভর্তি করে নিতাম। এই প্রাণীগুলো সেখানে কি করে অনেকক্ষণ ধরে তা আমি লক্ষ্য করতাম। আমাদের দূরবীনের যে কাজটা ভালো ছিল সেটা এ সময় খুব কাজে লাগত, কারণ এতে ছোট ছোট পোকাগুলো প্রকাণ্ড বড় বড় দেখাতো। এবার আমরা স্থির করলাম দ্বীপটা বেশ ভালো করে আমরা ঘুরে দেখব। এতে দুটো উদ্দেশ্য সিদ্ধ হবে। প্রথমত, আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস দ্বীপে পাওয়া যায় কিনা, আর দ্বিতীয়ত, আমরা বর্তমানে যেখানে আছি তার চেয়ে আরও ভালো কোনো জায়গা পাওয়া যায় কিনা। না, এখানে যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়। এখানকার পরিবেশ আর ব্যবস্থা তো বেশ ভালোই। তবুও দ্বীপে যখন বেশ কিছুদিন থাকতেই হবে, তখন এর চাইতে ভালো একটা জায়গা খুঁজে দেখতে দোষ কি? জ্যাক প্রস্তাব করল, শোনো, দ্বীপ পরিক্রমায় বেরোবার আগে আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রের দরকার। সেই ব্যবস্থাও তো করা দরকার, কারণ কখন কি বিপদ এসে উপস্থিত হবে তার জন্য আগে থেকে তো তৈরি হওয়া বুদ্ধিমানেরই কাজ। তাছাড়া নারকেল, রুটিফল, ঝিনুক এসব খেয়ে খেয়ে আমার মুখে একেবারে অরুচি ধরে গেছে। 2-4টে পাখি টাখি মারতে পারলে তো মুখে একটু বদল হয় নাকি? এসো 3টে ধনুক আর তীর বানাই, তাহলে পাখি মেরে মাংস খাওয়া যাবে। আরে বাহ বাহ, চমৎকার প্রস্তাব জ্যাক। তুমি তৈরি করবে ধনুক আর আমি তৈরি করব তীর। হ্যাঁ, ঢিল ছুঁড়ে পাখি মারবার চেষ্টা করতে করতে শুধু আমার হাতই ব্যথা হয়েছে। আজ অব্দি একটা পাখিও মারতে পারিনি। ও হে পিটারকিন, পাখি মারতে পারোনি বটে, কিন্তু আমার পাটাকে তুমি জখম করেছিলে, মনে আছে? আমি সকৌতুকে বললাম। হ্যাঁ, সে কথা বলে আর লজ্জা দাও কেন? টিয়া পাখিটার দিকে তাক করে ঢিল ছুড়লাম, তা লাগলো গিয়ে তোমার পায়ে, অথচ তুমি পাখির থেকে অন্তত 4 গজ দূরে তো ছিলেই। ওহে র্যাল্প, এতেই বুঝতে পারছো তো আমার হাতের নিশানা কতটা সাংঘাতিক? পিটারকিন হাসতে হাসতে বলল, কিন্তু জ্যাক, কাল সকালের মধ্যে 3-3টে ধনুক আর তীর তৈরি করা তা কি সম্ভব হবে? শোনো, একবার যখন মনস্থির করেছি না, তখন আর দেরি না করে কাল সকালেই বেরোবার ব্যবস্থা করা যাক। আমি বলি কি, একটা মাত্র ধনুক আর তীর তৈরি করো, সেটা তুমিই ব্যবহার করবে। আমি আর পিটারকিন লাঠি নিয়েই বেরোবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ র্যাল্প, বেলা আবার বেশি নেই। কাজেই সন্ধ্যা হওয়ার আগে একটা তীর ধনুক তৈরি শেষ হবে কিনা সন্দেহই আছে। তখনও পর্যন্ত আমরা সন্ধ্যা হলেই শুয়ে পড়তাম। রাতে তো আমাদের কোনো কাজই থাকতো না, আর থাকলেও করতাম না। তাছাড়া সারাদিন ধরে মাছ ধরা,
আমাদের আস্তানার ছোটখাটো সংস্কার করা, জলে নেমে লাফালাফি ঝাপাঝাপি করা আর এদিক ওদিক ঘুরে বেড়ানো, এতেই এত পরিশ্রম হতো যে সন্ধ্যা হতে না হতেই আমরা ঘুমিয়ে পড়তাম। তাই পিটারকিন বলল, জ্যাক, আচ্ছা জ্যাক, আগুন জেলে কাজ করলে কেমন হয়? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। জানো, এইসব দ্বীপে একরকমের বাদাম ফলে, আর সেগুলো জ্বাললে মোমবাতির মতো আলো হয়। দ্বীপের বন্ধুরা এগুলোকে বলে ক্যান্ডেল নাট, বাংলায় বলে বাদাম প্রদীপ। জ্যাক, তবে এতদিন এই কথাটা আমাদের জানাওনি কেন? তার কারণ বাদাম গাছ এ পর্যন্ত আমার চোখেই পড়েনি, আর নজরে পড়লেও চিনতে পারবো কিনা সন্দেহ, কারণ বইতে শুধু তার বর্ণনা পড়েছি, চোখে তো দেখিনি। বইতে পড়েছি গাছের ফলগুলো আখরোটের মতোই বড়, আর গাছের পাতাগুলো সাদা হয়। জ্যাক জ্যাক, দাঁড়াও, আরে আমি যে আজকেই ওরকম একটা গাছ দেখেছি। তাই নাকি? তা পিটারকিন, সে গাছ এখান থেকে কতটা দূর হবে? না না, বেশি দূর নয়, আধ মাইলও হবে না। তবে চলো এখনই দেখে আসা যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা তিনজনই গাছটার কাছে এসে পৌঁছালাম। জ্যাক গাছটাকে ভালো করে দেখে বলল, এ গাছই বটে। গাছটাতে থোকা থোকা ফল ঝুলছিল। আমরা তিনজনই আমাদের পকেট বাদামে ভর্তি করলাম। জ্যাক তখন পিটারকিনকে বলল, ওই নারকেল গাছে চড়ে তুমি একটা ডাল ভেঙে আনো। পিটারকিন তরতর করে গাছে উঠে একটা ডাল পেরে আনতেই জ্যাকের নির্দেশ মতো তার পাতা ছাড়িয়ে কাঠিগুলো সংগ্রহ করে আমরা আমাদের আস্তানায় ফিরলাম। সেখানে ছোট্ট একটু আগুন জেলে বাদামগুলো সেঁকে নেওয়া হলো। তারপর খোসা ছাড়িয়ে ফলগুলোই ফুটো করা হলো। সেই ফুটোর মধ্যে দিয়ে নারকেলের কাঠিগুলো গুজে দিলাম। তারপর বাদামটাতে আগুন ধরাতেই সেটা মোমবাতির মতোই চমৎকার জ্বলতে লাগলো। বেশ আলো হলো। আরে বাহ বাহ, এই তো চাই, কি আনন্দ! এখন আমাদের আগুন নিভে যাবার কোনো ভয় নেই। জ্যাক, র্যালফ, এখন আমাদের রাতেও কোনো আগুনের অভাব নেই। তাই দেখে পিটারকিনের কি স্ফূর্তি! মনের আনন্দে সে মিনিট পাঁচেক নাচানাচি করে নিল। জ্যাক তাকে নিবৃত্ত করে বলল, ওহে পিটারকিন, সন্ধে ঘনিয়ে আসছে, আর ঘণ্টাখানেকের মধ্যেই সূর্য অস্ত যাবে। শোনো, তীর ধনুক আর লাঠি যদি বানাতে হয় তবে আর দেরি না করে এখনই কয়েকটা ডাল কেটে আনতে হবে, তাহলে আলো জেলে আজ রাতেই হাতিয়ারগুলো তৈরি করে রাখতেও পারবো। যেই কথা সেই কাজ। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মনের মতো কয়েকটা শক্ত ডাল কেটে আনলাম। জ্যাক আলো জেলে তীর ধনুক বানাতে বসল। পিটারকিন বলল, শোনো র্যালফ, আমি ভাবছি লাঠি না বানিয়ে আমি একটা বল্লমী বানাবো। ও, আর আমি বানাবো একটা গুলতি, আমি বললাম। তখন আমরা আমাদের যে যার হাতিয়ার তৈরির কাজে মন দিলাম। খানিকক্ষণ পর হঠাৎই অনেক দূর থেকে ভেসে আসা একটা বিকট ক্রন্দনধ্বনি শুনে আমরা প্রত্যেকেই চমকে উঠলাম। মনে হলো কান্নাটা যেন সমুদ্রের দিক থেকেই আসছে, কিন্তু ঠিক কোন দিক থেকে আসছে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমরা তাড়াতাড়ি আমাদের আস্তানা থেকে বেরিয়ে খানিকক্ষণ বেলাভূমিতে দাঁড়িয়ে কান পেতে রইলাম। আবারও সেই ক্রন্দনধ্বনি, এবার আরও তীক্ষ্ণ, আরও স্পষ্ট। আকাশে স্বচ্ছ চাঁদের আলো, সেই আলোতেই সমস্ত দ্বীপটা পরিষ্কার দেখতেই পাচ্ছি, কিন্তু কান্নাটা কার, কোথা থেকেই বা আসছে তার কিছুই বুঝতে পারলাম না। পিটারকিন ভীত অস্ফুট কণ্ঠে জিজ্ঞাসা করল, জ্যাক, ও কিসের শব্দ জ্যাক? ঠিক বুঝতে পারছি না। এর আগেও দুবার আমি এই অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু তা আজকের মতো এত স্পষ্ট ছিল না। অনেক ক্ষীণ ছিল সেই শব্দ, এত ক্ষীণ যে আমার মনে হয়েছিল আমি বুঝি ভুলই শুনছি। তোমাদের মনের মধ্যে অনর্থক আতঙ্কের সৃষ্টি হবে বলে সেদিন আমি আর তোমাদের সে কথা বলিনি। আমরা আরও খানিকক্ষণ উৎকর্ণ হয়ে রইলাম, কিন্তু সেই শব্দটা আর শুনতে পেলাম না। তাই আমরা আমাদের আস্তানায় ফিরে গিয়ে আবারও আমাদের কাজে মন দিলাম। ফিরে যেতে যেতে পিটারকিন আমায় বলল, র্যালফ, ব্যাপারটা কিন্তু ভারী রহস্যময়। তুমি কি ভূত বিশ্বাস করো? না পিটারকিন, তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে যে এই অদ্ভুত শব্দটার কোনো কারণ জানতে না পারায় একটু অস্বস্তি বোধ হচ্ছে আর কি। জ্যাক, তোমার কি মত? মানে ভূত?
ভূতে আমার বিশ্বাস নেই, আর আমার অস্বস্তিও লাগছে না। দেখো, আমি নিজে তো কোনোদিন ভূত দেখিইনি, এমনকি নিজের চোখে ভূত দেখেছে এমন কোনো লোকের সঙ্গেও আমার কোনোদিন আলাপ হয়নি। আমার ধারণা, যেসব ব্যাপার প্রথমে খুব অলৌকিক বা রহস্যময় এরকম মনে হয়, একটু খোঁজ খবর নিয়ে তার কারণ বের করলেই দেখা যায় সেটা আসলে খুবই সাধারণ। হ্যাঁ, এক্ষেত্রে যদিও রহস্যটা এখনো ভেদ করতে পারিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস শীঘ্রই তা পারবো। আর যদি এ ভূতই হয় তাহলে আমি... হ্যাঁ, তুমি খেয়ে ফেলবে, কি বলো? হ্যাঁ, খেয়েই ফেলবো। সে কথা যাক, আমার তীরধনুক তৈরি, তোমাদের কাজ শেষ হলে শুয়ে পড়ব। পিটারকিনের বল্লম আর আমার গুলতিও ততক্ষণে শেষ হয়ে গেছে, তাই আমরা প্রত্যেকেই শুয়ে পড়লাম। পরদিন প্রাতরাশের পর আমরা যে যার হাতিয়ারগুলো পরীক্ষা করে দেখলাম সব ঠিকমতো কাজ করছে কিনা। যেখানে যেটুকু খুঁত বের হলো তা শুধরে নিয়ে সারাদিন হাতিয়ারগুলো চালিয়ে হাতের নিশানা ঠিক করলাম। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমরা স্নান আর প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম। আমাদের আগের ব্যবস্থা মতোই তীরধনুক, বল্লম আর গুলতি ছাড়াও জ্যাক তার কুড়ালটাকে কোমরে গুজল। জ্যাকের পরামর্শ মতো আমিও একটা ছোট লাঠি নিলাম, আর পিটারকিন নিল একটা বড় লাঠি। আমাদের এসব হাতিয়ার নেওয়ার কারণ, আমরা যদি কোনো বন্যজন্তুর একেবারে সামনাসামনি পড়ি তবে তীরধনুক, বল্লম বা গুলতির চাইতে কুড়াল এবং লাঠিসোঁটাই বেশি কাজে লাগবে। খাবার দাবারের বোঝা কিন্তু আর বইলাম না, কেননা যেখানেই যাই নারকেলের তো কোনো অভাব নেই। পিটারকিনের ভাষায় ওতেই আমাদের পান আহার দুই হবে। আমি অবশ্য দূরবীনের ভালো কাজটা সঙ্গে নিতে মোটেই ভুলিনি। কখন আমাদের আগুনের দরকার হবে কে বলতে পারে। ভোরবেলাটা ছিল আশ্চর্য রকম শান্ত, আর চারদিকের পরিবেশও ছিল অপূর্ব মনোরম। আমরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলছি, কারো মুখে কোনো কথাই নেই। সৌন্দর্যের সুধাপানে চোখ যেখানে তন্ময়, মুখ বোধ হয় সেখানে স্বভাবতই স্তব্ধ হয়ে যায়। চলতে চলতে আমরা উপত্যকার কাছে এসে পৌঁছালাম। আগেই পাহাড়ের উপর থেকে এই জায়গাটা আমরা দেখেছিলাম, কিন্তু এর সৌন্দর্য সে যে কত বিচিত্র, কত নয়ন মনোমুগ্ধকর তা কাছে এসেই বুঝতে পারলাম। আমরা এই উপত্যকাতে সবে পা দিয়েছি, এমন সময় পিটারকিন আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলল, আরে আরে, জ্যাক, রাল্ফ, ওদিকে তাকিয়ে দেখো দেখি, বলো তো ওটা কি? ওদিকে তাকাতেই দেখি প্রায় আধ মাইল দূরে পাহাড়ের ওপরই সাদা জলস্তম্ভের মতো কি একটা দেখা যাচ্ছে। কয়েক ফুট উঁচুতে উঠেই আবার যেন সেটা মিলিয়েও যাচ্ছে। সমুদ্রের বুকে এই দৃশ্য দেখলে আমরা এতটা অবাক হতাম না, ভাবতাম এ হচ্ছে তরঙ্গের ফেনোচ্ছ্বাস। প্রবাল প্রাচীর এখানে প্রায় তীর ঘেঁষে দাঁড়িয়ে, সমুদ্রের ঢেউ সেই প্রাচীরে ধাক্কা খেয়েই তো ভেঙে যাচ্ছে। দেখতে দেখতেই আরও একটা জলস্তম্ভ উঠে একটু পরেই মিলিয়ে গেল। তারপর আবার একটা, আবারও একটা। এতক্ষণে আমরা একরকম নিশ্চিত বুঝেছি যে এগুলো জলস্তম্ভ ছাড়া আর কিছুই নয়, কিন্তু হঠাৎই এরকম আকস্মিকভাবে এগুলোর উৎপত্তির কারণ তবে কি, তাই পরীক্ষা করে দেখার জন্য আমরা সেদিকেই অগ্রসর হলাম। কাছে গিয়ে দেখি জায়গাটা অত্যন্ত অসমান আর স্যাঁতসেঁতে, সবসময় জল পড়ে পড়ে বেশ পিছল হয়েছে। এখানে ওখানে ছোট বড় অসংখ্য গর্ত আর পাথরের বড় বড় চাই। আমরা আরও একটা জলোচ্ছ্বাসের জন্য অপেক্ষা করছি। এমন সময় প্রথমেই আমাদের খুব কাছেই খুব একটা অস্পষ্ট গুড়গুড় শব্দ শুনতে পেলাম। মুহূর্তের মধ্যেই তা গড়গড় এবং শেষে হিসিস শব্দে রূপান্তরিত হল, আর সাথে সাথেই একটা গর্ত দিয়ে ফোয়ারার মতো জলোচ্ছ্বাস বেরোল। আমরা এতটাই কাছে দাঁড়িয়েছিলাম যে সরে যাবার সময়ও পেলাম না। আমাদের জামা কাপড় সব ভিজে চুপচুপে হয়ে গেল। পিটারকিন একটু দূরে দাঁড়িয়েছিল বলে রক্ষা পেল, তাই আমাদের এই দুর্দশা দেখে সে হেসে লুটোপুটি খেতে লাগল। জ্যাক, রাল্ফ, কেমন মজা, হ্যাঁ? একটু পরেই পিটারকিন চিৎকার করে উঠল,
জ্যাক, র্যালফ, সরে এসো, সরে এসো, আরো একটা আসছে। কিন্তু এবারও আমরা সরবার সময় পেলাম না। আরও একবার আমাদের ভিজে চুপসে যেতে হলো। পিটারকিন আরও এক চোট হেসে নিল। আবার কোন দিক থেকে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় দেখার জন্য পিটারকিন যেই পিছন দিকে মুখ ফিরিয়েছে, অমনি আবার গুড়গুড় ফোঁসফোঁস শব্দ। সাথে সাথে একটা প্রকাণ্ড জলস্তম্ভ তার দু পায়ের ফাঁক দিয়ে উঠে তাকে শূন্যে তুলে সজোরে মাটিতে ফেলে দিল। এবার আমাদের হাসবার পালা। কিন্তু পিটারকিনে এত জোরে পাথরের ওপর পড়েছিল, কি জানি তার হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিনা। আমি আর জ্যাক তাড়াতাড়ি ওর কাছে ছুটে গিয়ে দেখি, ভাগ্যক্রমে সে একটা ঝোপের উপর পড়েছে, তাই তেমন একটা লাগেনি। কিন্তু পিটারকিনের মুখে আর হাসি নেই, বরং একটু অনুতপ্তভাবেই জানতে চাইল, জ্যাক, এবার কি করবে? হ্যাঁ, কি আর করব, আগুন জেলে ভিজে জামাকাপড়গুলো শুকিয়ে নেওয়াই হবে আমাদের প্রথম কাজ, উত্তর দিল জ্যাক। তখনই আগুন জ্বালা হলো এবং ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের কাপড় জামা শুকিয়ে আবারও আগের মতো খটখটে হলো। আমরা তখন ব্যাপারটা আরও ভালো করে পরীক্ষা শুরু করলাম। দেখা গেল সমুদ্রের খুব বড় বড় ঢেউ এসে প্রবাল প্রাচীরে ধাক্কা খেলেই এই জলস্তম্ভের উৎপত্তি হয়, না হলে হয় না। এ থেকে আমাদের এই ধারণা হলো যে সমুদ্র এবং গর্তগুলোর মধ্যে নিশ্চয়ই সুড়ঙ্গ পথে যোগাযোগ আছে। যখনই কোনো বড় ঢেউ প্রচণ্ড বেগে এসে প্রবাল প্রাচীরে ভেঙে পড়ে, তখনই সমুদ্রের জল সেই সুড়ঙ্গ পথে সজোরে প্রবেশ করে। কিন্তু গর্তের মুখগুলো তেমন প্রশস্ত না হওয়ায় সেই জল সহজে বেরোতে পারে না, বাধা পেয়ে সজোরে ঊর্ধ্বে উৎক্ষেপিত হয়, আর তাতেই এই ধরনের জলস্তম্ভের উৎপত্তি হয়। এটাই আমাদের কাছে সম্ভাব্য কারণ মনে হলো। এবার আমরা উপত্যকা পরিক্রমায় মন দিলাম। প্রথমে ছোট উপত্যকাটা ঘুরে ঘুরে দেখলাম। আগে যেসব গাছপালা আমাদের চোখে পড়েছে, তাছাড়া আরও দু চারটে নতুন ধরনের গাছও দেখলাম। তার মধ্যেই একটা হচ্ছে তারো, আর একটা হচ্ছে এক রকমের আলু। আমরা দুই রকমের সবজি আমাদের পকেটে ভরলাম, নৈশ ভোজের সময় কাজে লাগবে। পরে দেখেছি যে এসব সবজি প্রায় সব দ্বীপেই আছে। নানা বর্ণের আর নানা ধরনের পাখিও আমাদের অনেক চোখে পড়ল। আর দেখলাম চতুষ্পদ প্রাণীর অসংখ্য পায়ের ছাপ। এই উপত্যকাটার সব জায়গা খুঁটিয়ে দেখতেই বেলা প্রায় পড়ে এলো। কাজেই আর দেরি না করে আমরা বড় উপত্যকাটা দেখতে গেলাম। এখানে গাছপালার বৈচিত্র্য আর সমারোহ আরও বেশি। এখানে এমন দু একটা গাছও দেখলাম যা আর কোথাও দেখিনি। সবগুলো গাছই পাতায় ভরা, আর সেই সব পাতার আকৃতি, আয়তন, রং সবই যেন অন্য রকম। আমাদের দেশের পাইন গাছের মতো গাছও অনেক দেখা গেল। আমি আর পিটারকিন যখন মুগ্ধ চোখে এইসব গাছপালা দেখছি, এমন সময় জ্যাক একটা বিরাট ঝোপের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। বলল, ওই দেখো, একটা বটগাছ। পিটারকিনের স্বভাবই হল ফোড়ন কাটা। অমনি সে হেসে উঠে বলল, না না জ্যাক, তোমার যে ব্যাকরণের ভুল হলো। তুমি বলছো একটা বটগাছ, অথচ ওটা অনেকগুলো বটগাছের সমষ্টি। পিটারকিন, আমি ঠিকই বলেছি। ওইখানেই তো বটগাছের বৈশিষ্ট্য। আসল গাছ প্রথমে চারদিকে ডালপালা ছড়ায়, সেই সব ডাল থেকে পরে ঝুড়ি নামে, তারপর সেই ঝুড়ি শিকড় গাড়ে, তারপর ধীরে ধীরে এত মোটা হয় যে কোনটা মূল গাছ আর কোনটা তার ঝুড়ি তা ধরতেই পারবে না। কিন্তু এ তো ভারী অদ্ভুত গাছ। এই বলে আমি আর পিটারকিন বটগাছের কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। দিনের আলো পড়ে আসার সঙ্গে সঙ্গেই মশার উৎপাত শুরু হলো। এই উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্যই আমরা সমুদ্রের তীর ধরে চলতে লাগলাম। আমাদের মাথার উপর দিয়ে তখন এক ঝাঁক বন পায়রা উঠছিল। আমি গুলতি ছুটতেই ভাগ্যক্রমে একটা পায়রা মাটিতে পড়ল। আমি সেটা কুড়িয়ে পিটারকিনের হাতে দিতে না দিতেই এক ঝাঁক বুনো হাঁস ডাকতে ডাকতে উড়ে গেল। পিটারকিনকে সমুদ্রের ধারে একটু আগুন জেলে পায়রাটাকে ঝলসাতে বলে
আমি আর জ্যাক হাঁসের ঝাঁকের পিছনে ছুটলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই যে কোথায় তারা উধাও হয়ে গেল। আধ ঘন্টা খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিশই পেলাম না। নিরাশ হয়ে ফিরে আসছি, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে আমরা থমকে দাঁড়ালাম। আমাদের 10 গজ দূরে একটা প্রকাণ্ড গাছ। কই, এত বড় গাছ তো এ দ্বীপে দেখিনি। তার কাণ্ডটা যেমন মোটা, শাখা প্রশাখাও তেমনি বিস্তৃত। গাছের পাতাগুলো হালকা সবুজ রঙের, সারা গাছ ভরে থোকায় থোকায় অজস্র ফল। এত ফল যে তার ভারে ডালগুলো ভেঙে পড়ার মতোই অবস্থা। ফলগুলো কুল জাতীয়, হলদে রঙের, আকারেও বেশ বড়। গাছের তলাতেও অসংখ্য ফল পড়ে, আর সব জায়গাটা জুড়ে আছে ধাড়ি বাচ্চা মিলে অন্তত 20খানা শুয়োর। পরিষ্কার বোঝা যাচ্ছে শুয়োরগুলো পেট ভরে ফল খেয়ে এখন নিদ্রা সুখ ভোগ করছে। তাদের নাকে একটা ঘটঘট শব্দ হচ্ছে। জ্যাক আমাকে ফিসফিস করে বলল, শোনো র্যাল্ফ, ওই যে ধাড়ি শুয়োরটা দেখছো, তোমার গুলতি মেরে তাকে ঘায়েল করতে পারো কিনা দেখো দেখি। জ্যাকের কথা মতোই আমি শুয়োরের দিকে একটা বড় পাথর ছুড়লাম। সেটা তার গায়ে লাগলো বটে, কিন্তু সে তাতে ভ্রুক্ষেপও করল না। কেবলই ঘটঘট করতে করতে ছুটে পালিয়ে গেল, আর তার দেখা দেখি বাকিগুলোও তার সাথে সাথেই দৌড়ল। ইতিমধ্যেই জ্যাকের ধনুক থেকে একটা তীর ছুটে গিয়ে একটা বাচ্চা শুয়োরের কানে বিঁধল, আর সেই বাচ্চা শুয়োরটা সেই তীর নিয়েই দলের সঙ্গে ছুটে পালালো। হ্যাঁ, যা। শিকারে হতাশ হয়ে আমরা দুজন পিটারকিনের সন্ধানে গেলাম। গিয়ে দেখি কাঠ সাজিয়ে আগুন ধরানো হয়েছে বটে, কিন্তু পিটারকিন সেখানে নেই। ব্যস্ত হয়ে আমরা এদিক ওদিক তার খোঁজ করছি। এমন সময়ই হঠাৎই একটা করুণ চিৎকার শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে শুয়োরের পালের আর্তনাদও কানে এলো, আর শুনলাম পিটারকিনের গলা। আমরা তৎক্ষণাৎই সেই দিকে ছুটলাম। কিছু দূর যেতেই দেখি পিটারকিন আমাদের দিকেই আসছে। তার বল্লমের আগায় একটা ছোট্ট শুয়োর ছানা। জ্যাক তাকে দেখে সহর্ষে বলল, হা হা, পিটারকিন, আমাদের 3 জনের মধ্যে তুমিই দেখছি সেটা শিকারী। হ্যাঁ, আমাকে এই সার্টিফিকেট দেওয়ার আগে এই তীরটা চেনো কিনা একটু দেখো দেখি। এই বলে সে শুয়োর ছানার কান থেকে তীরটা খুলে দেখালো। হ্যাঁ, তীরটা আমি মেরেছিলাম বটে, তবু একে ধরার শেষ পর্যন্ত কৃতিত্ব সে তো তোমারই প্রাপ্য। আচ্ছা আচ্ছা, শোনো, এসব কথা এখন যাক। খিদে তো পেট চোচো করছে, চলো আস্তানায় ফিরে নৈশভোজের ব্যবস্থা করি। সে রাতের খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই হলো। শুয়োরের রোস্ট, তারো, আলু সেদ্ধ, পায়রার মাংস, কুল, এবং সবশেষে আগ দিয়ে মিষ্টি মুখ। কি জানি পিটারকিন কোত্থেকে একটা আঁখও সংগ্রহ করেছিল। খাওয়া দাওয়ার পর পিটারকিন বলল, শোনো, বেশি দিন তো এ দ্বীপে থাকলে আমি হয় পেটুক, নয় অতিমাত্রায় ভোজন বিলাসী হয়ে যাব। হ্যাঁ, সে ভয় অবশ্য তোমার না করলেও চলবে, কারণ তুমি বর্তমানে ওই 2 গুণের অধিকারী হয়েই আছো। জ্যাক ঠাট্টা সুরেই বলল। সকলেরই উদর বেশ পরিতৃপ্ত, কাজেই শুতে না শুতেই আমরা গ্রাহ্য নিদ্রায় অচেতন হয়ে গেলাম। পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল, তাই আমরা তাড়াতাড়ি স্নানাহার সেরে আবারও বেরিয়ে পড়লাম। মাইলখানেক গিয়ে একটা বাঘ ঘুরতেই দেখি দূরে কয়েকটা সুন্দর দ্বীপ তাদের অপরূপ সৌন্দর্য নিয়ে সমুদ্রে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমরা 3 জনই বিস্ময়মুগ্ধ নয়নে তাদেরকেই দেখছি। এমন সময় হঠাৎই একটা বিকট চিৎকার শুনে আমরা চমকে উঠলাম। দিন কয়েক আগে এক রাতে আমরা ঠিক এরকমই একটা চিৎকার শুনে প্রচণ্ড আঁতকে উঠেছিলাম। দিনের বেলা বলে আজ আর আমাদের তেমন আতঙ্ক যদিও হলো না, তবুও আমরা চিন্তায় পড়লাম। পিটারকিন তার বল্লমটা বাগিয়ে ধরে বলল, ব্যাপার কি জ্যাক, বলো তো? সপ্তাহখানেক যাবৎ যেমন আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে কাটাতে হচ্ছে,
এরকমই যদি চলতে থাকে তো এই দ্বীপের বসবাস তো আমাদের তুলতে হয়। পিটারকিনের কথা শেষ হতে না হতেই আবারও সেই বিকট চিৎকার, এবার আরো জোরে। জ্যাক বলল, আমার যতদূর মনে হয় পিটারকিন, চিৎকারটা ওই দ্বীপগুলোর থেকেই আসছে। তাহলে নিশ্চয়ই এ ভূতের চিৎকার, কারণ এরকম বিকট চিৎকার এর আগে তো কখনো শুনিনি। এ তো মানুষের হতে পারে না। আমরা সবাই আবারও সেই দ্বীপগুলোর দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। এদের মধ্যে যে দ্বীপটা সবচেয়ে বড়, মনে হলো তার উপর অদ্ভুত কি সব যেন ঘুরে বেড়াচ্ছে। পিটারকিন বলে উঠল, জ্যাক, র্যালফ, এ নিশ্চয়ই কোনো সৈন্যবাহিনী। আমারও মনে হলো পিটারকিন যেন ঠিকই অনুমান করছে। তারা যেভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, মাঝে মাঝে মার্চ করে এদিক ওদিক যাচ্ছে, তাদের গায়ে যেমন নীল কোট, পরনে সাদা প্যান্ট, আর তাতে এটা সেনাবাহিনী ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা যখন এসব কথা ভাবছি, আবারও সেই বিকট চিৎকার। পিটারকিন বলল, জ্যাক, নিশ্চয়ই সৈন্যদের হুকুম দেওয়া হচ্ছে। এই দ্বীপ আক্রমণ করে আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে ওরা। জ্যাক এতক্ষণ চুপ করে খুব মন দিয়ে দেখছিল। পিটারকিনের কথা শুনে হাসতে হাসতে বলল, পিটারকিন, ও তোমার সৈন্যবাহিনীও নয়, ভূতও নয়, কিছুই নয়। ওরা হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইন? হ্যাঁ, পেঙ্গুইন, এক রকমের সামুদ্রিক পাখি। আমাদের নৌকো আগে তৈরি হোক, তারপর আমরা ওই দ্বীপে যাব। তখন নিজের চোখেই সবকিছু দেখতে পাবে, বুঝলে? হ্যাঁ, সে কি? আমাদের ভূত, প্রেত, সৈন্যবাহিনী শেষ পর্যন্ত এসে পেঙ্গুইনে ঠেকল? যা! পিটারকিন কৃত্রিম হতাশার সুরে বলল। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প আর.এম. ভ্যালেন্টাইনের কলমে দ্য কোরাল আইল্যান্ড প্রথম পর্ব। এখনো পর্যন্ত গল্পটা আপনাদের কেমন লাগছে? প্রতিবারের মতো আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। আবারও বলবো, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আসছেন, গল্প শুনছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর গল্প শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যেই গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।